একবার অডিও ভিডিও চেক করো, ঠিক আছে? ক্লিয়ার? অডিও ভিডিও ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার, ওকে। WBPSC 2025-এ প্রায় 9 বছর পর একটা রিক্রুটমেন্ট করতে যাচ্ছে। সে সংক্রান্ত গেজেট 2024 সালে এসেছিল এবং 2024 সালের 31 ডিসেম্বর দেখেছি তার নোটিফিকেশনও এসে গেছে। তো নেগেটিভ ভেবে, মানে সেই কবে পরীক্ষা হবে ঠিক তখন প্রিপারেশন নেবো, এটা না করে বা এই ভুলটা না করে অবশ্যই প্রিপারেশন নিতে থাকো। যেহেতু গেজেট এসেছে এবং নোটিফিকেশান দিয়েছে, 110% এক্সাম হবেই। এটা নিয়ে কোনো দ্বিমত বা নেগেটিভ ভাবার কারণ নেই। হয়তো কিছুটা লেট হতে পারে, কিন্তু সিট সংখ্যা খুব বেশি এখানে কখনো থাকে না। তাই এই সামান্য সিটে যদি একটা সিকিউর স্থান করতে চাও, তাহলে খুব অথেন্টিক প্রিপারেশান নিতে হবে। আজকে যে ক্লাসটা হবে, তোমাদের দেখবে পিএসসির সিলেবাস অলরেডি বিসিওপি লার্নিং অ্যাপের সিলেবাস সেকশানে পেয়ে যাবে। ওকে, তো সেই সিলেবাস সেকশানে দেখবে ওখানে 5টার মতো সেকশান আছে। তার মধ্যে ফিজিক্যাল জিওগ্রাফির যে সেকশান আছে, এই সেকশানের একটা ক্লাস আর্থকুয়েক। তোমাদের স্টার্টিংটা আজকে এখান থেকেই হচ্ছে। যদিও সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু জিওগ্রাফি এর আর খুব বেশি পরিবর্তন হওয়ার কিছু নেই। হয়তো নতুন কিছু টপিক ইনক্লুডেড হতে পারে, এক্সিস্টিং কিছু টপিক বাদ যেতে পারে, 90% সেম থাকবে। বা এইচএসের যে সেমিস্টার আছে না, ওই সেমিস্টারকে ফলো করতে পারে। ওকে, তো চলো ক্লাস স্টার্ট করা যাক। নতুন এক্সাম প্যাটার্ন অনুসারে তোমাদের ইনফরমেশনের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া উচিত কনসেপ্টে। দেখো, ইনফরমেশান তুমি যে কোনো স্কুল সার্ভিস লেভেলের বই বা এইচএস লেভেলের যে বই আছে সেখানে অজস্র ইনফরমেশান পাবে। সমস্যাটা হয়েই যায় যদি পারফেক্ট ধারণা না থাকে, যেটা লাস্ট এক্সামে অবশ্যই রিয়েলাইজ করেছো যারা দিয়েছিলে মাদ্রাসা সার্ভিস কমিশন। কোশ্চেন যথেষ্ট লেভেলের ছিল এবং ওই লেভেলের কোশ্চেন আবার তার উপরে নেগেটিভ ছিল 0.5। ওই ধরনের কোশ্চেন ধরো আগামী দিনেও হতে পারে। তাই প্রিপারেশানটা সর্বোচ্চ যতটা সম্ভব বা ঠিক হাইয়েস্ট স্ট্যান্ডার্ড ওয়াইজ নেওয়া উচিত। মানে ধরো তোমার এক্সাম হয়তো 9 to 10 লেভেলে, কথাটা বোঝো। তুমি সেই 9-10 বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে তোমার প্রিপারেশান লেভেলটা অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্স লেভেলের যে কনসেপ্ট, সেই কনসেপ্টের উপর ভিত্তি করে হওয়া উচিত। 9-10 লেভেলের পরীক্ষা, 9-10 লেভেলের কোয়েশ্চেন, এটা 2015 সালেই শেষ হয়ে গেছে। ওটা দ্বিতীয়বার আর ফিরবে না। আর যে পরিমাণ কম্পিটিশান আজকের দিনে রয়েছে না, এখানে যদি নিজেকে টিকিয়ে রাখতে হয়, ইউনিক হতে হবে। তাই বেশ হোক 9-10 বা তার সিলেবাস থাক 9-10, কিন্তু তোমার নলেজের যে গভীরতা বা জানার যে বিস্তৃতি, সেটা হোক আরও ওখান থেকে কয়েক কিলোমিটার ভেতরে। যে কোনো টপিক যখন পড়বে,
তার দুটো ডাইমেনশন হয়, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। দেখো হরাইজন্টাল ডাইমেনশন নিয়ে কোনো সমস্যা কারো থাকার কথা নয়। এগুলোর জন্য অজস্র বই আছে এবং এতদিন পর্যন্ত দেখবে যেগুলো কনভেনশনাল স্টাডি বা চিরাচরিত ব্যবস্থা না, এটাই আমাদের শিখিয়েছে যে ভারতবর্ষের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটা, সবচেয়ে উঁচু ওয়াটারফলস কোনটা, সবচেয়ে বড় নদী কোনটা। হ্যাঁ, কিন্তু লাস্ট এক্সামের কোশ্চেন দেখো তো ঠিক এরকম হয়েছিল কিনা। তাই এগুলোর পিছনে অযথা ছুটে লাভ নেই এবং আমি এটাই বলবো ছুটার দরকারই নেই। ওই ধরনের কোশ্চেন প্রথমত হওয়ার সম্ভাবনা অনেক কম, সেকেন্ডলি যদিও বা হয় 100 জনের মধ্যে 99 জনই ওগুলো করতে পারবে। বরং যেখানে আটকে যাবে সেটা হচ্ছে কনসেপ্ট। তাই স্টাডি হোক কনসেপচুয়াল, অবশ্যই বই পড়ো এবং বইয়ের রেফারেন্স আমি বলে দিয়েছি, সেই বই কিনে পড়তে হবে। এখানে যে ক্লাসগুলো হবে ভালোভাবে বোঝো। আমি একটা নির্দিষ্ট লেভেলের পর থেকে ক্লাস করাবো, কারণ পিএসসির যে নোটিফিকেশনটা বেরিয়েছে ওখানে যে মিনিমাম রিকোয়ারমেন্টটা চাওয়া হয়েছে, প্রত্যেকের তোমাদের সেই রিকোয়ারমেন্টটা আছে, মানে ওই স্তরটা তোমরা ক্রস করেই এসেছো। তো আমি ধরেই নিচ্ছি ধরো নিচ থেকে এতটা পর্যন্ত স্টাডি তোমার হয়ে গেছে, এই লেভেলের পর থেকে বাকি স্টাডিটা আমি করাবো। বোঝা গেল? তাই এখানে ওই সাধারণ ইনফরমেশান দিয়ে স্লাইড ভরানো বা এত এত নোট দেওয়া এবং একটা প্রেশার ক্রিয়েট করা, এই জিনিসটা এখানে হবে না। একদম স্পেসিফিক স্টাডি হবে। যে লেভেলটা ধরো তুমি ক্রস করে এসেছো, মিনিমাম রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই ইনফরমেশনগুলো তোমার কম বেশি জানাই আছে, না থাকলে কোনো একটা বই থেকে পড়ে নাও, তোমার রিমাইন্ড হয়ে যাবে। অবশ্যই তুমি পড়ে পাস করেছো, কিন্তু যেগুলো জানা নেই বা যেগুলো থেকে কোশ্চেন আসলে তুমি সমস্যায় পড়তে পারো, বরং সেই জায়গাটাতে বেশি ফোকাস করা উচিত। আর সেটাই করা হবে, সেটা মক টেস্ট হোক বা ক্লাস হোক, টোটালটাই কনসেপচুয়াল থাকবে। এবং কোথাও যদি ন্যূনতম ডাউট থেকে যায় সঙ্গে সঙ্গে জানাবে। আমি চ্যাট বক্সের অপশান দিয়ে রাখছি। হ্যাঁ, চ্যাট বক্সটা এনাবেল হয়েছে কিনা একটু কনফার্ম করবে। দেখবে যেখানে ওই ল্যান্ডস্কেপ বোর্ডে ক্লাসটা দেখছো না, ডান দিকে চ্যাট বক্সটা এনাবেল আছে, এটা একবার কনফার্ম করবে এনাবেল হয়েছে কিনা। ওকে, এনাবেল হয়েছে। দেন চলো এবার তাহলে শুরু করা যাক। দেখো প্রথম টপিক ভূমিকম্প। এই ভূমিকম্প সম্পর্কেও বিস্তর আলোচনা করতে গিয়ে এখন লাভ নেই, মানে প্রয়োজন নেই, কারণ ভূমিকম্প বিষয় সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা আছে। চলো একেবারে যেগুলো না জানলে নয় সেখান থেকে শুরু করা যাক। দেখো সিসমোলজি, এটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে। ওকে, দুটো শব্দের সমষ্টি হচ্ছে সিসমোলজি। ফার্স্ট সিসমস, এই শব্দের অর্থ হলো ভূমিকম্প, এবং লজি বা লোগো এই শব্দের অর্থ হলো জ্ঞান, মানে ভূমিকম্প সংক্রান্ত আলোচনা বা ভূকম্পন বিদ্যার আলোচনা ভূগোলের যে শাখায় করা হয় তাকে আমরা সিসমোলজি বলছি। ওকে, ভূমিকম্প তরঙ্গের গতিবিধি, তার আচার আচরণ অধ্যয়নের মাধ্যমে আমরা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানতে পারি। প্রথম যে টপিক তোমাদের সিলেবাসে আছে, ইন্টেরিয়ার স্ট্রাকচার অফ দ্য আর্থ উইথ স্পেশাল রেফারেন্স টু সিসমোলজি, এটার অর্থই হচ্ছে ভূকম্পন বিদ্যার আলোকে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন আলোচনা করা। এই পৃথিবীর অভ্যন্তরীণ গঠন আলোচনায় আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কনসেপ্ট সেটা হলো ভূকম্পন বিদ্যা বা সিসমোলজি। ভূ অভ্যন্তরে শিলার পীড়ানের জন্য যে শক্তির সঞ্চার ঘটে, সেই শক্তির মুক্তি ঘটলে ভূমিকম্প হয়। নিচে যে ছবিটা এখানে দেখছো ডান দিকে, হঠাৎ করে যদি ভূ অভ্যন্তরে এরকম শক্তির মুক্তি ঘটে, এটাকে ইংরেজিতে বলা হয় এক্সপ্লোশন। আরও একটা রিকোয়েস্ট, ওই বাংলায় পড়ার অভ্যাসটা পরিবর্তন করতে হবে। যদি লাস্ট কোশ্চেন পেপারও দেখে থাকো, দেখবে সব গুগল ট্রান্সলেট মেরে কোশ্চেন সেট করে, তার মানে ইংরেজি লেখা আছে ফল্ট, দেখবে চ্যুতি না লিখে সেটাকে ভুল লিখেছে, এমন গুগল ট্রান্সলেট। মানে ফল্ট মানে কি, কোনো ভুল করা না। তো এ ধরনেরও বাংলা তুমি পাবে, সে ডব্লিউবি সেট হোক আর
পিএসসি হোক বা যে কোনো এক্সাম হোক, তো এগুলো হয়েই থাকে, ইভেন লেখাই থাকে যে ইংরেজি মাধ্যমের যে কোশ্চেনটা দেওয়া আছে, যদি বাংলা এবং ইংরেজির কোশ্চেনের মধ্যে কোনো গড়বড় থাকে তাহলে ওটাকেই সঠিক ধরা হবে, যেটা ইংরেজিতে লেখা আছে। তাই কোশ্চেন অবশ্যই ইংরেজি থেকে অ্যান্সার করার চেষ্টা করো। বাংলা তো অপশান তুমি পাবেই, কিন্তু ফাইনালি ইংরেজিকে কনসিডার করো। তাই টার্মগুলো অবশ্যই ইংরেজিতে পড়তে হবে। ওকে, এখান থেকে যে এক্সপ্লোশন হয় শুধুমাত্র ভূপৃষ্ঠের দিকেই এগিয়ে আসে তাই নয়, এই শক্তিটা সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। এই শক্তি সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। তাহলে যেখানে ভূমিকম্পের এই এক্সপ্লোশন বা ভূমিকম্পের সূচনা হলো বা এই শক্তিটা রিলিজ হলো, এই পয়েন্টটা হলো আমাদের আইসোসেন্টার বা কেন্দ্র। কেন্দ্র থেকে বলে না, কেন্দ্র থেকে সরাসরি উপরে উপকেন্দ্র, আসলে না। দেখো, কেন্দ্র থেকে যে এক্সপ্লোশনের ওয়েভ এই দিকে গেছে, এটাও কিন্তু ভূপৃষ্ঠেই কোনো একটা জায়গায় কম্পন করেছে। যেটা এই দিকে গেছে এটাও কিন্তু কম্পন করেছে। অ্যান্সারটা হবে নিকটবর্তী দূরত্ব। এক্সপ্লোশন পয়েন্ট থেকে একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে দূরত্বটা একটু কম হয়, এই নিকটবর্তী দূরত্বটা হলো আমাদের এপিসেন্টার বা উপকেন্দ্র। তাহলে কি দেখলাম? ভূ অভ্যন্তরে যেখানে তরঙ্গের উৎপত্তি হয় সেই এক্সপ্লোশন পয়েন্টকে আমরা কি বলছি? কেন্দ্র বা আইসোসেন্টার। এটাকে আইসোসেন্টারও বলে। ভূমিকম্প কেন্দ্রের ঠিক ওপরে ভূপৃষ্ঠে যেখানে ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি, এই পয়েন্টকে বলছি উপকেন্দ্র। সিসমোলজির কনসেপ্ট আমি অলরেডি বলেছি, যে ভূকম্পন বিদ্যা বা ভূকম্প তরঙ্গ বিদ্যা। সিসমোলজি শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন রবার্ট ম্যালট। নোট ডাউন করবে, যদিও ফ্যাকচুয়াল কনসেপ্ট থেকে কোশ্চেন খুব একটা আসে না এখন, তবুও জেনে রাখা দরকার যে এই সিসমোলজি শব্দের ব্যবহারই রবার্ট ম্যালট করেছিলেন। ভূমিকম্পের উপকেন্দ্রের বিপরীত দিকে, ধরো এটা একটা গ্লোব বা পৃথিবী, এটা ধরো কেন্দ্র, ধরো এই জায়গাটায় আমার এক্সপ্লোশন পয়েন্ট ছিল, তাহলে এটা আমার কোর। এখান থেকে সরাসরি উপরে এটা হবে কি? এটা আমার উপকেন্দ্র, তাই তো? এই উপকেন্দ্র থেকে বা এপিসেন্টার, এই এপিসেন্টার থেকে 90 ডিগ্রি বিপরীতে ভূপৃষ্ঠে যে স্থানটা থাকবে, এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে তার প্রতিপাদ স্থান। ভূমিকম্পের উপকেন্দ্রের ঠিক 180 ডিগ্রি বা উল্টো দিকে ভূপৃষ্ঠে যে স্থান থাকবে সেটা হলো প্রতিপাদ স্থান। সিসমোমিটার এটা এমন একটা যন্ত্র যেটা দিয়ে এই ভূমিকম্প তরঙ্গকে আমরা শনাক্ত এবং রেকর্ড করতে পারি। মনে রাখতে হবে, এখান থেকে শুধু রেকর্ডই করা যায়, কিন্তু কতটা জোরে কতটা মাত্রার ভূমিকম্প হয়েছে সেটা সিসমোমিটার মাপতে পারে না। সিসমোমিটার শুধু ভূমিকম্প হয়েছে এটা শনাক্ত করতে পারে, তার জন্য স্কেল আছে, সেই স্কেল থেকে মেজারমেন্ট করতে হয়। সিসমোমিটার 1892 সালে মিলনে প্রথম আবিষ্কার করেছিলেন। সিসমোমিটার যন্ত্রটা আবিষ্কার করেছিলেন মিলনে, এবং এই যন্ত্রে সেই ইসিজি রিপোর্টের মতো যেরকম একটা সেই গ্রাফ পাওয়া যায় ভূমিকম্প হয়ে যাওয়ার পরে, এই গ্রাফকে বলা হয় সিসমোগ্রাম। যন্ত্রটার নাম সিসমোমিটার বা সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ এবং ওই পরিলেখকে বলা হয় সিসমোগ্রাম। ক্লিয়ার? যেখানেই ডাউট থাকবে সঙ্গে সঙ্গে বলবে। ওকে, আচ্ছা, নেক্সট ধরে রাখতে পারো এখান থেকে একটা কোশ্চেন পেয়ে যাবে। এখানে 3টে কনসেপ্ট আছে, আইসোসিসমাল, হোমোসিসমাল বা কোসিসমাল অ্যান্ড প্লিস্টোসিসমিক রিজিয়ন। ইংরেজিতে মনে রাখাই ভালো, বাংলা করতে গেলে মিনিং কিছুটা পরিবর্তন হয়ে যাবে। ইংরেজি ঠিক আছে। ভূমিকম্পের উপকেন্দ্রের পার্শ্ববর্তী যে স্থানগুলিতে একই সময়ে কম্পন অনুভূত হয়, ধরে নাও এটা আমাদের ভূমিকম্পের উপকেন্দ্র, মানে এর নিচে ধরো এখানে এটা আমাদের কোর ছিল বা তোমার সেন্টার, এই সেন্টারের উপরে দ্যাট ইজ এপি সেন্টার, একেবারে দেখো 90 ডিগ্রি উপরে আছে। এই উপকেন্দ্রের চারপাশে, ধরো এখানেও সকাল 8টার সময় ভূমিকম্প হয়েছে,
এখানেও সকাল 8টার সময় হয়েছে, এখানেও সকাল 8টার সময় হয়েছে। তাহলে যেখানে যেখানে একই সময়ে ভূমিকম্প হলো সেই জায়গাগুলোকে যখন একটা লাইন দিয়ে এভাবে আমি কানেক্ট করব, সেই হাইপোথেটিক্যাল লাইন বা মানে এই লাইনের তো বাস্তব অস্তিত্ব নেই, তুমি যদি গ্রাউন্ডে ঘুরে বেড়াও সেখানে লাইন দেখতে পাবে? দেখা যায় না। ইটস আ হাইপোথেটিক্যাল লাইন বা একটা কাল্পনিক রেখা, যে রেখা অস্তিত্ব শুধুমাত্র ম্যাপে আছে। ওই রেখা দিয়ে যদি আমরা জয়েন করি সেই রেখাকে বলা হবে হোমোসিসমাল। তাহলে ভূমিকম্পের পার্শ্ববর্তী যে স্থান ভূমিকম্পের উপকেন্দ্রের পার্শ্ববর্তী যে স্থানগুলোতে একই সময়ে কম্পন অনুভূত হয় বা সবাই একই টাইমে ভূমিকম্প বা আর্থকুয়েক ফেস করেছে। যেমন রিসেন্টলি একটা আর্থকুয়েক হয়ে গেছে, খবর রেখেছো নিশ্চয়ই, যেখানে পুরো নর্থ বেঙ্গল কেঁপে উঠেছিল। তো যেখানে যেখানে একই সময়ে কম্পন অনুভূত হলো সেই পয়েন্টগুলোকে যে রেখা দিয়ে যুক্ত করা হবে, রেখার নাম হোমোসিসমাল। দেন আইসোসিসমাল লাইন বা কোসিসমালও বলা হয় এটাকে, সিওকো। ভূমিকম্পের যেসব স্থানগুলো মানে উপকেন্দ্রের চারপাশে, ভূমিকম্পের উপকেন্দ্রের চারপাশে যেসব স্থানগুলিতে কম্পনের মাত্রা সেম হয়, ধরো এটা উপকেন্দ্র, উপকেন্দ্রের পাশে ধরো এখানেও যে ভূমিকম্প হয়েছে ধরো 7, তার রিক্টার স্কেলে ভ্যালু 7, তাহলে এই 7 পয়েন্টগুলোকে যোগ করলাম এটা রেখা দিয়ে, যে রেখাটা পেলাম এটা হলো আইসোসিসমাল বা কোসিসমাল লাইন। তাহলে ভূমিকম্পের উপকেন্দ্রের চারপাশে সমমাত্রার কম্পনযুক্ত বা একই মাত্রার কম্পনযুক্ত অঞ্চলগুলোকে যে রেখা দিয়ে যোগ করা হবে তাকে বলা হয় আইসোসিসমাল। দেন আসছে প্লিস্টোসিসমিক রিজিয়ন বা সিস্টিক রিজিয়ন। এই প্লিস্টোসিসমিক রিজিয়ন ভূমিকম্পের উপকেন্দ্রের চারপাশে যেখানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যায়। দেখবে ক্ষয়ক্ষতি কিন্তু কেন্দ্রে হয় না বা ভূমিকম্পের যেখানে উৎস সেখানে হয় না, বরং উপকেন্দ্রে হয় বা উপকেন্দ্রের ঠিক চারপাশে, এপিসেন্টারের ঠিক পাশে যে অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় ওই অঞ্চলকে বলা হয় প্লিস্টোসিস্টিক রিজিয়ন। নোট ডাউন করবে, আজকের দিনের মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, প্লিস্টোসিস্টিক রিজিয়ন। ক্লিয়ার? এবার আর্থকুয়েকের গভীরতা অনুসারে শ্রেণী বিভাগ। এখন পূর্ণ বাক্যে পড়ার দরকার নেই, তোমরাও নোট ডাউন এভাবেই করবে, একদম শর্ট। দেখো আর্থকুয়েককে আমরা জেনারেলি 3টে ভাগে ভাগ করতে পারি। যদি বলি শ্যালো ফোকাস আর্থকুয়েক, কম গভীরতার ভূমিকম্প যার গভীরতা 0 থেকে 60 বা 70 কিলোমিটারও কোনো কোনো বইতে লেখা আছে। এই 0 থেকে 60 বা 70 কিলোমিটারের মধ্যে যদি ভূমিকম্প হয়, মানে ভূপৃষ্ঠ থেকে আমি যদি দেখাই যে এটা ধরো চলো আমাদের ভূপৃষ্ঠ, এটা আমাদের ভূপৃষ্ঠ, ধরো এখানে ধরো গাছপালা বাড়িঘর রয়েছে, এখান থেকে যদি 70 কিলোমিটারের মধ্যে ভূমিকম্প হয় তাহলে এটা হলো শ্যালো ফোকাস আর্থকুয়েক। ক্লিয়ার? উদাহরণ দাও, তোমরাই বলো যে শ্যালো ফোকাস আর্থকুয়েক আমরা ঠিক কোথায় দেখতে পাবো, তারপরে আমি বলছি। নেক্সট, যদি এই 70 থেকে 300 কিলোমিটারের মধ্যে ভূমিকম্প হয়, এটা ধরো 300 কিলোমিটার গভীর, এটা হচ্ছে মিডিয়াম ফোকাস আর্থকুয়েক। আর যদি এই ভূমিকম্প একেবারে 300 থেকে 700 কিলোমিটার গভীরতায় দেখা যায়, এটা হলো ডিপ ফোকাস আর্থকুয়েক। কারেক্ট। শ্যালো ফোকাস আর্থকুয়েক দেখা যাবে MOR, মিড ওসায়নিক রিডজ অঞ্চলে। এখানে যে ভূমিকম্প হয় তার গভীরতা কম। সবচেয়ে বেশি গভীরতার ভূমিকম্প তাহলে কোথায় দেখা যাবে? সবচেয়ে বেশি গভীরতার ভূমিকম্প ঠিক কোন মানে কোন অঞ্চলে দেখা যাবে বা কোথায় আমরা দেখতে পারি? ট্রেঞ্চ রিজিয়নে। কারেক্ট। এটা হচ্ছে ট্রেঞ্চ, যেখানে একটা মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে নেমে যায়, সেই বেনিয়ফ জোনে সবচেয়ে বেশি গভীরতা। আমি এরপরে রেখেছি জোনটার নাম হিউগো বেনিয়ফ জোন। দুজন মিলে ওই জোনটা আইডেন্টিফাই করেছিলেন, যার গড় ঢাল 45 ডিগ্রিরও বেশি হয়, যাকে বলা হয় খাড়া ঢালে নিমজ্জন। এরকম একটা উদাহরণ দাও, ভারতের কোন খাত সেখানে সবচেয়ে খাড়া ঢালে নিমজ্জনটা হয়েছে? মানে একটা ধরো ওশানিক প্লেট আর একটা কন্টিনেন্টাল প্লেটের নিচে এভাবে নেমে যায়, তাই তো?
এই ঢালটা 45 ডিগ্রির বেশি জেনারেলি হয়ে থাকে। এই খাড়া ঢালের নিমজ্জন ভারতের না, এই খাড়া ঢালের নিমজ্জন আমরা কোন খাত অঞ্চলে দেখতে পাই, যেখানে সবচেয়ে বেশি গভীরতার ভূমিকম্পটা হয়? পৃথিবীর সবচেয়ে খাড়া খাত কোনটা, বা স্টিপেস্ট রেঞ্জ অফ দ্য ওয়ার্ল্ড? সবচেয়ে খাড়া খাত কোনটা? কারমারেক টোঙ্গা। এই কারমারেক টোঙ্গা রিজিয়নে আমরা গভীরতার ভূমিকম্পগুলো পাবো। ইভেন মারিয়ানা খাত তো রয়েছে, যে কোনো খাত অঞ্চলে গভীরতা বেশি এবং সেখানের ভূমিকম্পের গভীরতাও বেশি হয়। চলো নেক্সট। বিলো 700 কিলোমিটার। দেখো, যদি ভূমিকম্প 7000 কিলোমিটারের বেশি গভীরতায় দেখা যায়, তাহলে সেই ভূমিকম্প আমরা ফিল করতে পারি না, বা সেই ভূমিকম্প আমাদের জন্য ডেঞ্জারাস কিছু নয়। যদি 700 কিলোমিটার, 700 কিলোমিটারের নিচে যদি ভূমিকম্প হয়, সেই ভূমিকম্প আর ফিল হয় না বা সেন্সেবল নয়। ইভেন আরও একটা কোশ্চেন আছে, ঠিক কত মাত্রায় ভূমিকম্প হলে মানুষ ফিল করতে পারে? রিক্টার স্কেলের মাত্রা কত হলে সেটা হিউম্যান সেন্সেবল হয়? মানে ধরো ছোটোখাটো অনেক ভূমিকম্প হয়, দিনে কয়েক হাজার এরকম ভূমিকম্প হচ্ছে, বিশেষ করে জাপানে তো হয়ই, জাপান বা সারা পৃথিবীতেই। কিন্তু এটা হিউম্যান সেন্সেবল লিমিট আছে, ঠিক এই লিমিটটা হচ্ছে 3 মাত্রার ভূমিকম্পের বেশি বা মিনিমাম 3 মাত্রা হলে তবে আমরা বুঝতে পারি। তার চেয়ে নিচে হলে সেটা হিউম্যান সেন্সেবল নয়। সিসমোগ্রাফ ডিটেক্ট করতে পারে, বা আজকের দিনে অনেক মডার্ন ইনস্ট্রুমেন্ট আছে, তারা ডিটেক্ট করতে পারে, কিন্তু মানুষ সেন্স করতে পারে না। ওকে, আচ্ছা, আরও একটা কোশ্চেন আছে এখান থেকে, অ্যাভারেজ ডেপথ অফ দ্য আর্থকুইক। যে ভূমিকম্প হয় সেই ভূমিকম্পের গড় গভীরতা কত? পৃথিবীতে যে ভূমিকম্প হয়, মানে ম্যাক্সিমাম যে ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পের গড় গভীরতা কত? দ্যাট ইজ 16 কিলোমিটার। পৃথিবীতে যে ভূমিকম্প হয় তার গড় গভীরতা 16 কিলোমিটার। আরে 30 থেকে 70 হচ্ছে শ্যালো ফোকাস আর্থকুইক। 16 কিলোমিটার যে কারেক্ট অ্যান্সার, 16 কিলোমিটার। ওকে, চলো এবার নেক্সট কন্টেন্টে যাওয়া যাক। এখানে কিছু টার্মিনোলজি আমাদের পড়তে হবে, ঠিক ওয়েভের মতো। ভূমিকম্প একটা ওয়েভ, তাই তো? আরও একটা কোশ্চেন আছে জেনে রাখা দরকার, যে সুনামি, এই সুনামি কিন্তু সিঙ্গেল ওয়েভ ফেনোমেনা, লাইক এ টাইডস। সুনামিও সিঙ্গেল ওয়েভ ফেনোমেনা। এই সুনামি কিন্তু ভূমিকম্পের জন্য হয়। তো এই যে ওয়েভ, ভূমিকম্পের যে ওয়েভ তৈরি হয় না, এর কিছু প্রপার্টিস আছে বা টার্মিনোলজি আছে। এর সর্বোচ্চ পয়েন্টকে আমরা কি বলি? সর্বোচ্চ পয়েন্টকে আমরা বলি ক্রিস্ট। এই পয়েন্টগুলো হচ্ছে ক্রিস্ট। সর্বনিম্ন পয়েন্টকে বলা হয় টাফ। ক্রিস্ট এবং টাফ, দেখো দুটো যদি সাকসেসিভ ক্রিস্টকে আমরা জয়েন করি, বা দুটো সাকসেসিভ টাফকে আমরা জয়েন করি, এদের এই দূরত্ব বা ডিস্টেন্সকে কি বলা হয়? ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ পেলাম, এটাকে ল্যামডা পয়েন্টে প্রকাশ করা হয়, বা ল্যামডা যে অক্ষর সেটা দিয়ে ডিনোট করা হয়। তা দুটো সাকসেসিভ ক্রিস্ট বা দুটো সাকসেসিভ যে টাফ, এদের যে হরাইজন্টাল ডিস্টেন্স তাকে আমরা বলছি ওয়েভলেন্থ। একইভাবে ক্রিস্ট এবং টাফের এই ডিস্টেন্সকে আমরা কি বলছি? ক্রিস্ট থেকে টাফের এই দূরত্বকে আমরা কি বলবো? ওয়েভ হাইট নাকি অ্যামপ্লিটিউড? এটা ওয়েভ হাইট বলা হয় নাকি অ্যামপ্লিটিউড বলা হয়? ক্রিস্ট থেকে টাফের ডিস্টেন্সকে আমরা কি বলবো? দ্যাট ইজ ওয়েভ হাইট, এটা অ্যামপ্লিটিউড নয়। এই ওয়েভের বক্রতাহীন তল, দেখো বক্রতা সবচেয়ে কোথায় কম? এই পয়েন্টে কম, বা এই ওয়েভের এই পয়েন্টে কম। এই বক্রতাহীন তলগুলোকে যদি যুক্ত করি, একটা সরল রেখা পাওয়া যাবে।
এই সরল রেখা এখান থেকে ওয়েভের ক্রিস্ট বা টাফের দিকে যে ভার্টিক্যাল ডিস্টেন্স, এটাকে আমরা বলবো অ্যামপ্লিটিউড। তাহলে এই বক্রতাহীন তল থেকে ওয়েভের ক্রিস্ট এবং টাফের দিকে যে ডিস্টেন্স আছে, ভার্টিক্যাল ডিস্টেন্স, এটাকে আমরা বলছি অ্যামপ্লিটিউড। ক্লিয়ার? মুখস্থ নয়, ভালো করে বোঝো। মুখস্থ করে কিছু হবে না, এই কারণে আমি কোনো কিছু লিখিই নি, এখানে ফাঁকা আছে, মুখস্থর দরকার নেই, ভালো করে কনসেপ্টটা বোঝো। দেন হাইট আমি বলেছি, এবার হচ্ছে পিরিয়ড। ইট ইজ দ্য টাইম ইট টেক ফর টু সাকসেসিভ ওয়েভ টু পাস আ রেফারেন্স পয়েন্ট। ধরো এটা একটা রেফারেন্স পয়েন্ট, একটা দণ্ড আছে, দুটো সাকসেসিভ ওয়েভ পাস হতে কতটা সময় লাগলো, দ্যাট ইজ পিরিয়ড। ধরো একটা ওয়েভ এভাবে পাস হচ্ছে, দেন আর একটা ওয়েভ ধরো এর পিছনে ওয়েট করছে, তাহলে এই ওয়েভটাও এখানে আসতে বা এই ক্রিজটা এখানে আসতে কতটা সময় লাগবে, দ্যাট ইজ পিরিয়ড। ক্লিয়ার? একটা তো সাইকেল তবেই কমপ্লিট হবে। চলো নেক্সট, স্নেলের সূত্র সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল জায়গা। আমি একটা ভিডিও দেখাবো যে কিভাবে এটা কাজ করে। এই যে আমরা বলি ভূমিকম্প হচ্ছে, এস ওয়েভ আগে পরে আসছে, পি ওয়েভ আগে আসছে, ব্যাপারটা কি আদৌ তাই? কেন তার আগে পরে আসে? কি এমন ঘটে যেখানে এই এস ওয়েভ এবং পি ওয়েভের মধ্যে এত কিছু পার্থক্য হয়ে যায়, বা কিভাবে তারা সৃষ্টি হয়? এই সম্পূর্ণটা জিওফিজিক্সের একটা ল মেনটেন করে হয়, যাকে বলা হয় স্নেল ডেসক্রাট ল। স্নেলের এই সূত্র অনুসারে যেরকম ঠিক সূর্যের আলো, যাকে আমরা বলছি ইনসিডেন্স রেডিয়েশন, ইনসিডেন্স রেডিয়েশন কোনো প্লেনের ওপর যখনই ইনসিডেন্ট হবে না, সেই ইনসিডেন্স পয়েন্ট থেকে তার দুটো সম্ভাব্য ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে রিফ্লেকশন, আর একটা হলো রিফ্র্যাকশন। দুটোরই এক্সাম্পল দিই। যেমন ধরো বাড়িতে মিরর আছে তো, আয়না, দেখবে বাচ্চারা এরকম টর্চ লাইট মারে না, দেখবে ওই লাইটটা তোমার মুখের দিকে আসছে এভাবে, দ্যাট ইজ রিফ্লেকশন। আর একটা দেখবে, এটাও বাচ্চারা করে থাকে, ধরো একটা জলের জার আছে, এই জারের মধ্যে তুমি একটা লাঠিকে এভাবে ডুবিয়ে দাও, ডুবিয়ে দেওয়ার পরে দেখবে লাঠিটা এভাবে যাওয়ার কথা ছিল, না গিয়ে দেখবে এভাবে দেখা যাচ্ছে, বা সোজা করে লাঠিটা ডোবালে কিছুটা বাঁকা দেখা যাচ্ছে, তাই না? এরকম সোজা করে ডুবিয়েছিলে তাও দেখবে এরকম বাঁকা দেখা যাচ্ছে, দ্যাট ইজ রিফ্র্যাকশন। ভূমিকম্প তরঙ্গের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে, কিন্তু ঠিক কোন পয়েন্টে কোন দিকে রিফ্র্যাকশন হবে, এটাই হচ্ছে ফিজিক্স। আর তার উপরেই ডিপেন্ড করে এই এস এবং পি তরঙ্গের আচরণ বিধি, বা আমরা কিভাবে আর্থকুয়েক সেন্স করব বা রিয়েলাইজ করব, এটাও ডিপেন্ড করে ওই ওয়েভ ঠিক কোন মিডিয়া থেকে কোন মিডিয়ার দিকে গেছে। এখানে মিডিয়া বলা হয়, মিডিয়া মিন্স আমাদের ভূপৃষ্ঠের নিচে এরকম অনেকগুলো লেয়ার আছে, তাই তো? যেমন গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, শিলামণ্ডল, এরকম আমরা পড়েছি। তার মধ্যেও আবার সাব ক্লাসিফিকেশন আছে। ওই লেয়ারগুলো যখন ক্রস করে না, প্রত্যেক লেয়ারের দেখবে ডেনসিটির পার্থক্য হচ্ছে, ঘনত্ব আমরা পড়ি না, যেমন শিয়াল 2.7 গ্রাম পার ঘনসেমি, সীমা 2.9 গ্রাম পার ঘনসেমি। এই যে পার্থক্য, যখনই একটা মিডিয়া থেকে আরেকটা মিডিয়ার দিকে যাচ্ছে, ধরো এটা তোমার লাইটার মিডিয়া ছিল, মানে হালকা, 2.7 ধরে নাও, আর নিচের মিডিয়া ধরো 2.9, যখনই আর্থকুয়েক ওয়েভ যদি লাইটার থেকে ডেন্সারের দিকে আসে, তার ক্যারেক্টারিস্টিক যেমন চেঞ্জ হবে, অন্যরকম ভাবে যদি ডেন্সার থেকে লাইটার মিডিয়ার দিকে যায়, তার ক্যারেক্টারিস্টিক আবার অন্যভাবে চেঞ্জ হবে। তাই আর্থকুয়েক ওয়েভ ঠিক কোন মিডিয়া থেকে কোন মিডিয়ার দিকে গেছে, সেই অনুসারে তার বৈশিষ্ট্যেরও পরিবর্তন হবে। আর এই সংক্রান্ত আলোচনা যে ব্যক্তি করেছিলেন তার নাম ছিল স্নেল। এই লকে বলা হয় স্নেল ডেসকার্ট ল।
যেখানে তিনি আপতন এবং প্রতিসরণ কোণের মধ্যে সম্পর্ক বর্ণনা করেছিলেন এবং তার আলোকে ভূমিকম্পের তরঙ্গবিদ্যাকে বা ভূমিকম্প তরঙ্গের বৈশিষ্ট্যকে বা তার ক্যারেক্টারিস্টিক্সকে তিনি ব্যাখ্যা করেছেন। তিনি এখানে মিডিয়া বলতে, দেখো আলোর ক্ষেত্রে মিডিয়া কি হবে? জল হতে পারে, কাঁচ হতে পারে, বায়ু হতে পারে, এগুলো মিডিয়া। কিন্তু ভূমিকম্প তরঙ্গের ক্ষেত্রে মিডিয়া মানে আমাদের অভ্যন্তরীণ লেয়ার। পি এবং এস তরঙ্গ পৃথিবীর অভ্যন্তরে একই সময় উদ্ভূত হয় না। আমরা যেটা ভাবি যে এক সময় তারা উদ্ভূত হয়, এমনটা নয়। উভয় তরঙ্গই ভূমিকম্পের হাইপোসেন্টারেই উদ্ভূত হয়। হাইপোসেন্টার মানে যেটা আইসো সেন্টার বা আমাদের সেন্টার মানে কেন্দ্র, কিন্তু তাদের সময়ের পার্থক্য আছে। যে বিন্দুতে এক্সপ্লোশন হয় সেখানেই উৎপন্ন হয়, কিন্তু একসাথে হয় না, তাদের উৎপন্ন হওয়ার সময়েরও পার্থক্য আছে। ভূভ্যন্তরের বিভিন্ন স্তর অতিক্রমকালে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি এবং আচরণের যে পরিবর্তন ঘটে, ঠিক যে অঞ্চলে পরিবর্তন ঘটে, ওই পয়েন্টগুলোকে আমরা বলছি ট্রানজিশনাল জোন, আর এগুলোকেই আমরা বাংলায় বিযুক্তি রেখা হিসাবে জানি। এই যে বিযুক্তি রেখার ধারণা, এটা স্নেলস ল থেকেই এসেছে। এবার কিভাবে বিযুক্তি রেখা এসেছে, নেক্সট স্লাইডে দেখো। ধরো এখানে দুটো মিডিয়া আছে, ওপরে দেখতেই পাচ্ছ স্লোয়ার মিডিয়া বা লাইটার, চলো নিচেরটার ডেন্সার বা ফাস্টার মিডিয়া। এবার যদি এক্সপ্লোশনটা ধরো এখানে কোনো একটা পয়েন্টে হয়ে থাকে, এর ওপরে, এই মিডিয়ার মধ্য থেকে যখনই এদের এই ট্রানজিশনাল পয়েন্টে আসছে না, তখনই রিফ্র্যাকশনের ঘটনাটা ঘটবে। এবার কোন দিকে ঘটবে? যদি স্লোয়ার থেকে ফাস্টার মিডিয়ার দিকে আসে, এটা হরাইজন্টাল অ্যাক্সিসের দিকে বাঁক নিতে থাকবে। কোন দিকে? হরাইজন্টাল অ্যাক্সিসের দিকে। যদি উল্টোটা হয়, যদি ওপরে ফাস্টার মিডিয়া থাকতো আর নিচে স্লোয়ার মিডিয়া রয়েছে, তবে যাওয়ার কথা ছিল, দেখো তার ডেসিরেবেল পাথ ছিল এটা, এখানেও তার ডেসিরেবেল পাথ এটা ছিল। এটা বেঁকে গেছে কোন দিকে? হরাইজন্টাল অ্যাক্সিসের দিকে। এটা বেঁকে যাবে ভার্টিক্যাল অ্যাক্সিসের দিকে। এই বাঁকটা এটা ইন্টেনশনালি যে হয়ে যাচ্ছে বা আনইনটেনশনালি হয়ে যাচ্ছে এরকমটা নয়, এর পিছনেও কিছু বিশেষ কারণ আছে। সেই কারণটা জানার জন্য একটা সিনেমা দেখতে হবে, ঠিক আছে? তো ওয়েট করো, আমি সিনেমাটা চালাই, দেখো কিভাবে এটা কাজ করে। যা ভিডিওটা কোথায় গেল? খুঁজে পাচ্ছি না, সব ভিডিওগুলো আছে ওই ভিডিওটাই, কোথাও সরে গেছে মনে হয়। এটা তো ইলাস্টিক রিবাউন্ডের ভিডিও মনে হচ্ছে। আচ্ছা যাক, ভিডিওটা এই মুহূর্তে না খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝলে কোথায় রেখেছি, মানে আছে ল্যাপটপে কোথাও আছে হয়তো, আমি দিয়ে দেবো ওখানে, দেখবে। হ্যাঁ, তো হয় কি, ধরো এক্সপ্লোশনটা যে পয়েন্টে হচ্ছে না, ওই এক্সপ্লোশন পয়েন্ট থেকে শক্তি সব দিকেই বা এনার্জি সব দিকেই সমানভাবে ছড়িয়ে পড়তে থাকে, কিন্তু এটা ঠিক উল্টো দিক থেকে বোঝালে ভালো হবে। মানে এটা তো ছবিটা ওইভাবে ছিল, ধরো এই পয়েন্টে তোমার এক্সপ্লোশনটা হয়েছে, এবার এখান থেকে যে রশ্মিটা ওপরের দিকে যাচ্ছে এটাই তো এপিসেন্টার গিয়ে হিট করবে। তো যখনই এটা এই ফাস্টার মিডিয়া থেকে স্লোয়ার মিডিয়াতে আসলো না, সেটা এরকম সোজা পথে না গিয়ে সেটা বেঁকে যাবে। কোন দিকে বাঁকবে? সেটা হরাইজন্টাল
যে ডিস্টেন্স বা হরাইজন্টাল যে লাইন, হরাইজন্টাল লাইনের দিকে বেঁকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। আর যদি উল্টোটা হয়, ফাস্টার থেকে স্লোয়ার মিডিয়ার দিকে যায়, তবে ভার্টিক্যাল যে লাইন সেই লাইনের দিকে বেঁকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই বিহেভিয়ারাল চেঞ্জ প্রথম লক্ষ্য করেছিলেন স্নেল, এবং এই পার্থক্য থেকেই আমরা আমাদের ডিসকন্টিনিউটি আইডেন্টিফাই করি বা বিযুক্তি রেখা। ভেবে দেখো, যখন গুটেনবার্গ বিযুক্তি কস করে, জি ফর গুটেনবার্গ, গুটেনবার্গ বিযুক্তি কস করা মানে কি? ভূমিকম্প তরঙ্গ বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডলের অন্তর্বর্তী স্তর কস করছে। এবার ওই যে বহিঃকেন্দ্রমণ্ডল, এটা কিন্তু লিকুইড স্টেট, আর গুরুমণ্ডলের নিচের যে লেয়ার কিন্তু লিকুইড স্টেট নয়। তাহলে তাদের মধ্যে যে আচরণের পার্থক্য, এই আচরণের পার্থক্যটাই বা তার ক্যারেক্টারিস্টিক্সের ডিফারেন্স, এটাই কিন্তু কি তৈরি করে? শ্যাডো জোন ক্রিয়েট করে। এখান থেকে তৈরি হয় শ্যাডো জোন। আমরা একটা কোশ্চেন দেখেছি বারবার আসে, যে অন্তঃকেন্দ্রমণ্ডলের বা ধরো কোশ্চেনটা আমি অন্যভাবে বলছি, লেহম্যান বিযুক্তি, হুইচ অফ দ্য ফলোয়িং সিসমিক ওয়েভ হেল্পস টু আইডেন্টিফাই লেহম্যান ডিসকন্টিনিউটি? কোশ্চেনটা এটা, হুইচ অফ দ্য ফলোয়িং সিসমিক ওয়েভ হেল্পস টু আইডেন্টিফাই লেহম্যান ডিসকন্টিনিউটি? আমি অপশন দিচ্ছি। ধরো ফার্স্ট অপশানে, অ্যান্সার লেখার দরকার নেই, আমি পল দিচ্ছি। ফার্স্ট অপশানে ধরো থাকছে 1 নম্বরে পি, 2 নম্বরে থাকছে এস, 3 নম্বরে থাকছে র্যালে ওয়েভ, 4 নম্বরে থাকছে লাভ। চলো অপশান আমি দিয়ে দিচ্ছি। বলো কোনটা কারেক্ট হবে? হুইচ অফ দ্য ফলোয়িং আর্থকুয়েক ওয়েভ হেল্পস টু আইডেন্টিফাই লেহম্যান ডিসকন্টিনিউটি? লেহম্যান ডিসকন্টিনিউটি আইডেন্টিফাই করতে আমাদের কোন আর্থকুয়েক ওয়েভ সাহায্য করে? দেখো, তার মধ্যেও 40% অ্যান্সার রং এসে গেছে। এটাই হচ্ছে কনসেপচুয়াল ডিফারেন্স। লেহম্যান ডিসকন্টিনিউটিটা কোথায় আছে? আমরা যদি পৃথিবীর অভ্যন্তরের ক্লাসিফিকেশনটা দেখি, কোন লেখা দেখা যাচ্ছে না? লেখা দেখা যাচ্ছে না, এরকম প্রবলেম হচ্ছে গো? রেসপন্স করো তো। কোশ্চেন তো আমি লিখিনি, তুমি দেখবে কোথায়? আরে বাবা, কোশ্চেন তো আমি মুখে বলছি, কোশ্চেন তো লিখিনি। কোশ্চেন লেখার তো জায়গা নেই, স্লাইড তো ভরে আছে, তুমি শুনেই বলো না। কনসেপ্ট এরকম, ধরো আমাদের কটা ডিসকন্টিনিউটি? 5টা। প্রথমের হচ্ছে কনরাড, দেন এটা ধরো 30, হ্যাঁ কনরাড, তারপর ধরো মোহরাভিষেক, তারপরে রেপিড বিযুক্তি, তারপর হচ্ছে গুটেনবার্গ, জি লেখাই আছে, তারপর হচ্ছে লেহম্যান, যেটা আইডেন্টিফাই করেছিলেন ইঙ্গে লেহম্যান। এখন এই লেহম্যান ডিসকন্টিনিউটি রয়েছে 5100 কিলোমিটারের বেশি গভীরতায়। ভেবে দেখো তো, 5100 কিলোমিটার মানে এটা কেন্দ্রমণ্ডল। যারা যারা বি চুজ করেছিলে, ভালো করে খেয়াল করো যে এস তরঙ্গ কেন্দ্রমণ্ডলে ঢুকতে পারে কিনা, এস তরঙ্গ কেন্দ্রমণ্ডলে ঢুকতে পারে কিনা। যদি ঢুকতেই না পারে, তাহলে ডিসকন্টিনিউটি আইডেন্টিফাই করবে কি করে? বোঝা গেল কনসেপচুয়াল কোশ্চেনগুলো কিভাবে হয়? সহজ জায়গা, কিন্তু এমন ভাবে ঘুরিয়ে দেবে না, ধরতে পারবে না। অ্যান্সার পি ওয়েভ হবে। আবার যদি বলে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি, দেখো গুটেনবার্গ থেকে ওপরের ডিসকন্টিনিউটি গুলো, এখান থেকে ওপরের সব ডিসকন্টিনিউটি আমরা পি ওয়েভের চেয়ে এস ওয়েভকে বেশি গুরুত্ব দিই। এখানে সব ডিসকন্টিনিউটি ধরেই নেওয়া হয় যে এস ওয়েভ হেল্প করে, কিন্তু নিচের যে ডিসকন্টিনিউটি একমাত্র হচ্ছে লেহম্যান ডিসকন্টিনিউটি, যেটা পি ওয়েভ থেকে আইডেন্টিফাই হয়।
চলো আমি এর পরে ওটা আসছি। তাহলে এটা হচ্ছে বিহেভিয়ার। বেশি স্নেলস লর ভেতরে গিয়ে লাভ নেই, তোমাদের যেটা বলে দিয়েছি এনাফ। ঠিক আছে, এবার আর্থকুয়েক ওয়েভ। দেখো এগুলো খুব সাধারণ জায়গা, আমি এগুলো নিয়ে সময় নষ্ট করছি না। যে কোনো বই খুললে গাদা গাদা নোট পেয়ে যাবে, লেখা পেয়ে যাবে। তো দু ধরনের ওয়েভ হয়, বডি ওয়েভ আর সারফেস ওয়েভ। এই বডির মধ্যে পিও আসবে আর এসও আসবে, সারফেসের মধ্যে আসবে র্যালে আর লাভ। মানে যেটা দুটোই হচ্ছে এল ওয়েভের একটা ক্লাসিফিকেশন বলতে পারো। এই পি ওয়েভ, এটা সবচেয়ে ফাস্টেস্ট ওয়েভ, সিসমোগ্রাফ যন্ত্রে প্রথম ধরা পড়ে। এটা প্রাইমারি ওয়েভ, সব ডিরেকশানেই যেতে পারে, বাকি ওয়েভগুলোও যায় যদিও, একমাত্র এল বাদে। এটাকেও বডি ওয়েভ বললাম আমরা। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স লঙ্গিটিউডিনাল। ক্যারেক্টারিস্টিক্স লঙ্গিটিউডিনাল, এটা কম্প্রেশনাল ওয়েভ। এই ভিডিওটা আছে, আমি দেখাচ্ছি, দেখো এই ভিডিওটা আমি দেখাচ্ছি, দাঁড়াও, কিভাবে কাজ করে একদম ক্লিয়ার হয়ে যাবে। ভিজিবল হলে একটু ইনফর্ম করবে। ভিজিবল হয়েছে, চলো দেখো, এ হচ্ছে পি ওয়েভ। এখান থেকে এটা ধাক্কা দিচ্ছে, দেখো ধাক্কা দিলে যে কম্প্রেশন তৈরি হচ্ছে, দেখো কম্প্রেশনটা এগিয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল কম্প্রেশনাল ওয়েভ। দেখেছো, ভালোভাবে তার ক্যারেক্টারিস্টিক্স খেয়াল করো, এটা এভাবে ধাক্কা দেয়। ওকে, আচ্ছা এসটাও দেখিয়ে দিই একেবারে, যেহেতু এখানে চলছে। চলো এস ওয়েভ দেখো, এই যে ওয়েভটা এখন দেখছো, এর ক্যারেক্টারিস্টিক্স হলো এস। এটা দেখো এস, এটা কিভাবে করছে, এরকম ওঠা নামা করছে, দেখো সে একটা দড়িকে যেরকম ঝাঁকুনি দিলে যেরকম হয় না, ওঠা নামা করছে, দ্যাট ইজ এস ওয়েভ। ক্লিয়ার? আচ্ছা, দেন রেলে। দেখো কোনো কিছুর মধ্যে একটা বলকে চালনা করলে যেরকম ঠিক বৈশিষ্ট্য দেখা যায়, একটা বলের মতো। ধরে নাও এর ভেতরে একটা বল আছে, ধরে নাও যেখানে এই ওঠানামাটা করছে না, দেখো এর ভেতরে একটা বল আছে, একটা মোচড় দেওয়ার মতো বা সাপের মতো সেই ফনা তোলার মতো দেখো এটা আচরণ করছে, দ্যাট ইজ র্যালে। আর একটা আছে, এটাকে বলা হয় লাভ। এটা পাশে যেমন এঁকে বেঁকে চলে সাপ, ওই এঁকে বেঁকে চলার মতো একটা ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়, দেখো এরকম পাশে এটা এঁকে বেঁকে চলে। এই হলো তোমাদের চারটে ওয়েভ এবং তার ক্যারেক্টারিস্টিক্স। ওকে, এবার এগুলো আমি তোমাদের এক এক করে ডেসক্রিপশনগুলো দিয়ে দিচ্ছি। তাহলে এটা কম্প্রেশনাল কেন, কেসটা বোঝা গেল। এখান থেকে পুশ করছে, আর দেখো এই জায়গাগুলো সেই স্যান্ডউইচের মতো চেপে যাচ্ছে, তাই না? এই ওয়েভ কিন্তু লিস্ট ডিস্ট্রাকটিভ, মানে এটা খুব বেশি ক্ষয়ক্ষতি করতে পারে না, সবচেয়ে শক্তিশালী হলেও ক্ষয়ক্ষতি করতে পারে না। আচ্ছা, এই কোশ্চেনটা বারবার চোখে পড়েছে, সেটা হচ্ছে রেলের ব্যাপারে আমি আসছি, এটা বলে দিই। দেখো কোশ্চেনটা কিরকম না, পি তরঙ্গের গতিবেগ নিচের কোন মিডিয়াতে বেশি হয়, ডিসেন্ডিং অর্ডারে সাজাও বা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। এই অর্ডারিংটা খুব ইম্পর্টেন্ট, এখন কোশ্চেন প্যাটার্ন নেটের মতো হচ্ছে। তো সবচেয়ে বেশি স্পিড থাকে সলিডে, দেন লিকুইড, দেন গ্যাস। এর ক্যারেক্টারিস্টিক সাউন্ড ওয়েভের মতো বা শব্দ তরঙ্গের মতো, এগুলো জানো, একে পুশ পুল ওয়েভ বলা হয় এবং সিসমোগ্রাফ যন্ত্রে প্রথম ধরা পড়ে। কোশ্চেন কি বলেছো, র্যালে আর এস একই রকম লাগছে? হ্যাঁ, না একই রকম না, আমি এসবে যাই বুঝিয়ে দিচ্ছি, দুটো একই রকম না। দেখো এই হলো আমাদের এস ওয়েভ। এস ওয়েভ কিভাবে যায় বলো তো, এরকম ওপরে নিচে ওঠা নামা করে। দেখো এর যে ওই
তোমার ডেভিয়েশনটা না ওপরে নিচে হয়, এইভাবে ওপরে নিচে ওঠানামা করে। আর র্যালে হচ্ছে এরকম পাশের দিকে যায়, আমি র্যালেটা দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। দেখো র্যালে এভাবে পাশের দিকে যায়, ওপরে নিচে না, সাপের মতো এইভাবে এঁকে মেঁকে যায়। আর আগেরটা এরকম ওপরে নিচে ওঠানামা করছিল। পার্থক্যটা বুঝতে পেরেছো? দুটো একই নয়। এটা পাশের দিকে, একেবারে সাপ যেরকম যায় এইভাবে এঁকে বেঁকে যাবে, ডান দিক বাঁ দিক হবে, এরকম ডান দিক বাঁ দিক হবে। লঙ্গিটিউডিনাল কেন বলা হয়? দেখো পি ওয়েভ তার ডিরেকশন একেবারে সরল রৈখিক একমুখী। আমাদের দুটো কনসেপ্ট আছে, লঙ্গিটিউডিনাল অ্যান্ড ট্রান্সভার্স, তাই তো? লঙ্গিটিউডিনাল অ্যান্ড ট্রান্সভার্স। এখানে একদম সরল রৈখিক পথে যায়, দ্যাট ইজ হোয়াই কল্ড লঙ্গিটিউডিনাল। বোঝা গেছে? দেখো একদম কম্প্রেশন, যেমন স্যান্ডউইচকে চেপে দেয়, ওই চেপে দেওয়ার মতো ক্যারেক্টারিস্টিক্স পি ওয়েভে থাকে। নেক্সট আছে এস। এই এসটা বুঝতে গেলে আমাদের শ্যাডো জোন দিয়ে বুঝতে হবে। এটাকে সেকেন্ডারি ওয়েভ বলা হয় কারণ সিসমোগ্রাফ যন্ত্রে এটা পরে ধরা পড়ে। একে সিআর ওয়েভও বলা হয় তার ক্যারেক্টারিস্টিক্সের জন্য। এটা পারপেন্ডিকুলার ইন নেচার। এর নেচার কিরকম হয়? পারপেন্ডিকুলার। দেখো ওয়েভটা এদিকে যাচ্ছে, তার প্রোপাগেশনটা এইভাবে হচ্ছে, মানে ধরো ওয়েভটা এইদিকে এগোচ্ছে বা তার অবয়বগুলো এভাবে এগোচ্ছে, প্রোপাগেশনটা এভাবে হচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা কি বলছি? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে আমরা কি বলি? পি ফর পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল বা রাইট অ্যাঙ্গেল। এই কারণে এর ক্যারেক্টারিস্টিক্স পারপেন্ডিকুলার। ক্লিয়ার? এখানে টাফ অ্যান্ড ক্রিস্ট ক্রিয়েট হয়, এই যে উপরে নিচে উঠছে দেখো, টাফ আর ক্রিস্ট ক্রিয়েট হচ্ছে। স্পিড অ্যাপ্রক্স 4 কিলোমিটারের আশেপাশে আছে, এগুলো অ্যাভেলেবেল পাবে বইতে। চলো বেশি এগুলো নিয়ে যাবার দরকার। চলো এবার এখানে আসি, এই এস ওয়েভের কেস দেখো। এই যে ডোন্ট এক্সিস্ট ইন দ্য আর্থ আউটার কোর, নট অনলি আউটার কোর, ইট উইল অলসো বি ইনক্লুডেড ইন ইনার কোর। কোনোটাতেই ধরা পড়ে না। এস এখান থেকে টার্মিনেট হয়ে যায়, এই পয়েন্ট থেকে টার্মিনেট হয় 104 থেকে মোটামুটি ধরো এই দিকেও 104, সরি 104, এই মাঝখানে এস ওয়েভ ঢুকতেই পারে না। এবার দেখো এই ভেতরের অংশটা তো কোর, কোরের ধরো দুটো ক্লাসিফিকেশন আছে, ইনার কোর, আউটার কোর। আমি কি বলেছিলাম? এই ডিসকন্টিনিউটিটা, এই যে ডিসকন্টিনিউটি, এটা হচ্ছে লেহম্যান। তাহলে লেহম্যান ডিসকন্টিনিউটি আইডেন্টিফাই কে করবে? পি ওয়েভ করবে। লেহম্যান ডিসকন্টিনিউটি আইডেন্টিফাই পি ওয়েভ করবে, এস তো ঢুকতেই পারে না এখানে। এবার আসি শ্যাডো জোনের কথা। আচ্ছা এখানে আরো দুটো ওয়েভ রয়ে গেছে, ধরো তোমার সারফেস ওয়েভ। আগে যে ওয়েভ পড়লে এগুলোকে বডি ওয়েভ বলা হয়, কারণ এগুলো ওপরে মানে আর্থ সারফেসের ওপরে এদের কার্যকলাপটা কম, এরা ভেতরে থাকে। বডি এরকম নিচ থেকে এক্সপ্লোশন পয়েন্ট থেকে এভাবে আসে। আর এই যে দুটো ওয়েভ, এরা উপকেন্দ্রে সৃষ্টি হয়, মনে রাখবে এই দুটো ওয়েভ এরা এদের সৃষ্টিটা উপকেন্দ্রে হয়, এরা আর্থ সারফেস বরাবর এভাবে গিয়ে থাকে। 2016 সাল স্কুল সার্ভিস এক্সাম হয়েছিল, সেই এক্সামে আমার ভালোভাবে মনে আছে, সবচেয়ে ডিস্ট্রাকটিভ ওয়েভ এস ওয়েভ দিয়েছিল। হ্যাঁ, তারপরে চেঞ্জ করছিল কিনা সেটা আমার মনে পড়ছে না, কিন্তু মানে ফাইনাল অ্যান্সার কিতে পর্যন্ত এস ওয়েভ ছিল আমি দেখেছি। তো এটা একদমই হবে না। যে ওয়েভ সারফেসে থাকে না, তার ডিস্ট্রাক্টিং পাওয়ার সবচেয়ে বেশি হয়। তাই এল ওয়েভ একদমই কারেক্ট অ্যান্সার। যদি এল এর মধ্যেও স্পেসিফিকেশন করতে বলে, তাহলে তোমরাই বলো র্যালে হবে নাকি লাভ হবে? কোন ওয়েভ সবচেয়ে বেশি ডিস্ট্রাকটিভ বা ক্ষয়ক্ষতি করতে পারে বা করে? র্যালে এবং লাভ ওয়েভের মধ্যে বেশি ডিস্ট্রাকটিভ কে? অবশ্যই র্যালে ওয়েভ, কারণ তার ক্যারেক্টারিস্টিক্সের জন্য। এই যে ভেতরে দেখো একটা বলের মতো সাইন দেখানো হচ্ছে না, এভাবে মোচড় দিয়ে দিয়ে গিয়ে যায়, এটা এইভাবে মোচড় দিয়ে দিয়ে গিয়ে যায়। ধরে নেওয়া হয় একটা যেমন সেই ফুটবল, এর ভেতরে ঘুরে ঘুরে সামনের দিকে এগোচ্ছে, আর্থ সারফেসকে এভাবে মোচড় দেয়, এই কারণে ক্ষয়ক্ষতি র্যালে ওয়েভে বেশি হয়। চলো লাভ ওয়েভ, এবার সরি তোমার এল ওয়েভ, এটা অবশ্যই সারফেসে দেখা যায়, এটা সারফেস ওয়েভ এবং লং পিরিয়ড টাইম এবং অনেক পরে সিসমোগ্রাফ যত ধরা পড়ে ট্রান্সভার্স ক্যারেক্টারিস্টিক বা সিআর ওয়েভ।
এটা এপি সেন্টারে তৈরি হয়, আমি আগেই বলেছি। এর দুটো ক্যারেক্টারিস্টিক আছে, লাভ অ্যান্ড র্যালে। আমি অলরেডি ছবি দেখিয়ে দিয়েছি, দেখো। লাভ ওয়েভ এটা সাইড বাই সাইড মুভ করে, আর র্যালে ওয়েভ এটা রোল করে, এভাবে নিচের দিকে এরকম রোল করে করে এগিয়ে যায়, যেমন গাড়ির চাকা এগিয়ে যায়, ওই গাড়ির চাকার মতো এটাও রোল করে করে এগোতে থাকে। মোস্ট অফ দ্য শেকিং অ্যান্ড ড্যামেজ ফ্রম দ্য আর্থকুয়েক ইজ ডিউ টু র্যালে ওয়েভ, মানে র্যালে ওয়েভ থেকে আমাদের ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হবার সম্ভাবনা থাকে। ক্লিয়ার? চলো নেক্সট। ভূমিকম্পের ছায়া বলয়। দেখো এখান থেকে একটা কোশ্চেন একদম এক্সপেক্ট করতে পারো। এখানে তিনটে জায়গা আছে কোশ্চেন আসলে, আমি শেষে বলে দেবো। ওই তিনটে থেকে একটা কোশ্চেন পেয়ে যাবে। ভূমিকম্পের ছায়া বলয়, এই ছায়া দেখো এখানে যেটা নিয়ে স্টুডেন্টরা প্রচুর বিতর্ক করে, আমি সহজ কথা একটা বলি, মানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। এই যে ভ্যালুগুলো দেখছো না, এগুলো নিয়ে বিতর্ক করার কারণ নেই, কারণ যিনি কোশ্চেন দিচ্ছেন আর যিনি অ্যান্সার করছেন, মানে তোমরা দুজনেই জানে যে বিভিন্ন সোর্সের পার্থক্যর জন্য এই পার্থক্যগুলো হয়ে থাকে, যেগুলো নিয়ে স্টুডেন্টরা আমাদেরকে বারে বারে মেসেজ করে, দেখি যে এটা কি হবে, আপনার ওই নোটস এটা লেখা আছে, আপনি এবার এখানে এটা বলছেন। হ্যাঁ, তো সেটা যেখান থেকে নেওয়া হয়েছিল সেই সোর্সে ওটা ছিল। এখন যেটা পড়ানো হচ্ছে, যে স্ট্যান্ডার্ডে তোমরা এক্সাম দিতে যাচ্ছ, তারা যেটা অ্যাকসেপ্ট করবে সম্ভাব্য, সেটা এখানে লেখা আছে। তো ওটার সাথে এটাকে গুলিয়ে ফেলে লাভ নেই, ঠিক আছে? দুটোই কারেক্ট, কারণ যিনি বই লিখেছেন তিনিও মেজার করতে যাননি, আর আমি তোমাদের পড়াচ্ছি আমিও মেজার করিনি, আর তুমি পড়ছো, তোমারও মেজার করার মতো সাধ্য নেই, তাই তো? এগুলো আমাদের অ্যাপারেন্ট যে মানে তোমার প্রুফ বা সোর্স, তার উপরে ডিপেন্ড করতে হয়। তো কোনো বইতে 103 আছে, কোথাও 104 আছে, তো 104 থেকে 144, কখনোই আবার 103 থেকে 43 অপশানে থাকবে না, যে কোনো একটাই থাকবে, ঠিক আছে? তো শ্যাডো জোন কি? উপকেন্দ্র থেকে 104 থেকে 140 ডিগ্রি কৌণিক দূরত্বে, এই ধরো আমাদের এপিসেন্টার, এর 104 থেকে 140 ডিগ্রি কৌণিক দূরত্ব। 140 মানে কোথায়? 144, এই যে ডিস্টেন্স, এবং এখানে এই যে ডিস্টেন্স 144, এই কৌণিক দূরত্বের মধ্যে পি এবং এস কোনো ওয়েভই ধরা পড়ে না। তাহলে উপকেন্দ্র থেকে 104 থেকে 144 ডিগ্রি কৌণিক দূরত্বের মধ্যে পি এবং এস কোনো ওয়েভই ধরা পড়ে না। সিসমোগ্রাম যন্ত্রে ধরা পড়ে না, মানে সিসমোগ্রাফ যে যন্ত্র আছে না, ধরা পড়ে না। ভূমিকম্পের তরঙ্গহীন এই অঞ্চলকে বলা হয় ছায়া বলয়। তাহলে প্রত্যেক ভূমিকম্পের ছায়া বলয় থাকে। প্রতিদিন আমরা যে ভূমিকম্প দেখি তার ছায়া বলয় থাকে। তাই ভূমিকম্প হলেই একেবারে সব দিকে সমান ডিস্ট্রাকশন হবে, এই কনসেপ্টটা ভুল। এর 104 থেকে 144 ডিগ্রি যে জোন, সেখানে ভূমিকম্প তরঙ্গ পৌঁছাই না। এবার না পৌঁছানোর কারণ কি? না পৌঁছানোর কারণ সেই যে ল পড়ালাম, স্নেল ডেসকার্ট ল, ওই ল। উপকেন্দ্র থেকে 105 ডিগ্রি কৌণিক দূরত্বের বাইরে পি তরঙ্গের উপস্থিতি 1905 সালে প্রথম লক্ষ্য করেন। আচ্ছা দাঁড়াও, এখানে লেখাটা একটু মিস্টেক আছে। আচ্ছা, লেখাটা মিস্টেক নেই, লেখাটা সাধারণ অর্থে লেখা হয়েছে। 105 ডিগ্রি কৌণিক দূরত্ব বলতে, 105 ডিগ্রি কৌণিক দূরত্বের বাইরে বলতে, এখান থেকে যদি লাইনটা আমরা সোজা টেনে দিই, এটা 180 হচ্ছে ধরো, এই হচ্ছে তোমার 104 বা 105, 104ই ধরো। এর বাইরে মানে এই দিকটাকে বোঝানো হয়েছে যে 104 ডিগ্রির বাইরে পি তরঙ্গকে আবার খুঁজে পাওয়া যায়, কিন্তু তার মানেটা এই নয় যে 103 থেকে 142 মধ্যে পাওয়া যায়। খেয়াল করতে হবে, এটাকে তুমি আরো স্পেসিফিক ভাবে নোট ডাউন করতে পারো, যে উপকেন্দ্র থেকে 105 ডিগ্রি কৌণিক দূরত্বের বাইরে 144 ডিগ্রি কৌণিক দূরত্বের পরে পি তরঙ্গের উপস্থিতি আবার দেখা যায়, যেটা প্রথম লক্ষ্য করেছিলেন ওল্ডহ্যাম। 105 ডিগ্রি কৌণিক দূরত্বের বাইরে 144 ডিগ্রি কৌণিক দূরত্বের পরে আবার পি তরঙ্গের উপস্থিতি লক্ষ্য করা যায়, যেটা প্রথম আইডেন্টিফাই করেছিলেন ওল্ডহ্যাম। উপকেন্দ্র থেকে 105 ডিগ্রি কৌণিক দূরত্বের বাইরে পি তরঙ্গ উপস্থিত থাকলেও এস তরঙ্গ আর ধরা পড়ে না। এবং এই যে ডিস্টেন্সটা দেখছো, এই 103 বা 104, এর বাইরে দেখো এস তরঙ্গ আর আসে না।
তাই এই কারণেই এস তরঙ্গের ছায়াবলয়ের আয়তন পি তরঙ্গের তুলনায় কিছুটা বেশি হয়। এই পার্সেন্টেজগুলো থেকে কোশ্চেন আসে। পি ওয়েভের শ্যাডোজনের পার্সেন্টেজ 26.5 হবে। যারা সমরেন্দ্র মোদক পড়ছো ওটা 16.5 লিখেছে। আই থিঙ্ক ওখানে কিছু মিস্টেক হয়েছে, মানে যিনি টাইপ করেছেন হয়তো টাইপ মিস্টেক আছে। এটা 26.5 হবে। সরি, এটা পি ওয়েভ, এটা পি ওয়েভ, এটা 26.5 হবে। এটাকে উনি 16 লিখেছেন আই থিঙ্ক ভুল করে। দেন শ্যাডোজোন অফ দ্য এস ওয়েভ 37%। দেখো এস তরঙ্গ তো 104 ডিগ্রির বাইরে আর ধরাই পড়ে না, এই সম্পূর্ণ অঞ্চলটাই হলো এস ওয়েভের শ্যাডোজোন। আচ্ছা আর একবার বলছি দাঁড়াও। আর পি তরঙ্গ দেখো, এই ছবিটা দেখো, এটা পি তরঙ্গের শ্যাডোজোন। পি তরঙ্গ এখানে এই 103 বা 4 ডিগ্রির পরে আবার 144 ডিগ্রিতে এসে ফিরে পাওয়া যায়, মানে 144 থেকে এখানে 180, দেন এদিকে আবার 144, এই অঞ্চলে পি তরঙ্গকে খুঁজে পাওয়া যায়। শুধু জাস্ট 104 থেকে 140 বা 44 ডিগ্রি এইটুকু অঞ্চলে পি তরঙ্গকে পাওয়া যায় না। তাই পি তরঙ্গের শ্যাডোজোন এস তরঙ্গের তুলনায় কম। পি ওয়েভের শ্যাডোজোন 26%, এস ওয়েভ 37%। এবার তোমার মনে হতে পারে যে কেন পাওয়া যায় না, তার কারণটা হচ্ছে ওই স্নেলস ল। যখন ওয়েভটা এভাবে আসলো না, দেখো এই হলো আমাদের আউটার কোরের সীমা, তাই তো? তার মানে ধরে রাখতে পারো, যদি আমি আর একটা এরকম লেয়ার করি, জড়িয়ে যাচ্ছে না, দাঁড়াও পরিষ্কার করে দিই একবার। দেখো এবারে ক্লিয়ার হয়ে গেছে। ধরো এটা আমরা যেটা দেখছি এটা হলো আউটার কোরের সীমা। আউটার কোরের সীমা মানে কি? এটা হচ্ছে আমাদের জি, মানে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। ক্লিয়ার? তাহলে এর বাইরে দিকে কি থাকবে? নিম্ন গুরুমণ্ডল। এর বাইরে দিকে নিম্ন গুরুমণ্ডল থাকবে। তাহলে এটা হচ্ছে সেই নিম্ন গুরুমণ্ডল, আর ওপরে থাকবে কে? ধরো ঊর্ধ্ব গুরুমণ্ডল। ঠিক তো? পৃথিবীর সীমাগুলো তো এভাবেই আছে। তাহলে এটা র্যাপিড টিভি যুক্তি 670 কিলোমিটার। এখন দেখো এর ভেতরে আর একটা কোর থাকবে যেটা আমাদের ইনার কোর, আর এটা হলো আউটার কোর। তাহলে এই আউটার কোর আর লোয়ার ম্যান্টেল, এদের যে সীমারেখা, আউটার কোর এবং লোয়ার ম্যান্টেলের মাঝখানের এই সীমারেখা, এটা হচ্ছে গুটেনবার্গ। এটা হচ্ছে লিকুইড স্টেট, আর এটা হলো, এটা রিলেটিভলি হার্ড বা রিলেটিভলি সলিড। তাহলে এই যে জোন, আমরা কি দেখেছিলাম যে যদি ভূমিকম্প তরঙ্গ কোনো ডেন্সার মিডিয়া থেকে সফটওয়্যার মিডিয়ার দিকে আসে, কোন দিকে বাঁকবে? একটু ফিরে যাই, দেখো ভালো করে। যদি ফাস্টার মিডিয়া বা ডেন্সার থেকে এটা চলে আসে কোন দিকে? সফটওয়্যার মিডিয়ার দিকে আসে বা লিকুইড, ঠিক আছে? এটা বেঁকে যাবে, তাই তো? এবার এই বাঁকটা দেখো বাইরের দিকে হবে। এই বাঁকটা কোন দিকে হবে? এখান থেকে যেটা আসছে তার ডেসিডেবল পাথ, এই ডেসিডেবল পাথ থেকে এটা বাইরের দিকে বেঁকে যাবে। এটা হচ্ছে এস ওয়েভের ক্যারেক্টারিস্টিক, যেটা স্নেলস ল অনুসারে দেখা গেল। কিন্তু এর আরো একটা কারণ আছে। এর আরো একটা কারণ কি? যখন আমি এস ওয়েভটা বললাম, বোধহয় এই জায়গাটা এখানে আমি লিখিনি, সেটা হচ্ছে এস ওয়েভ এটা সব মিডিয়ার মধ্য দিয়ে যেতে পারে না। দেখো ক্যান নট পাসেস থ্রু লিকুইড ছিল, আমি ইগনোর করেছি এটা, জাস্ট এটা লিকুইডের মধ্যে দিয়ে যেতে পারে না। আর আমাদের আউটার কোর হচ্ছে লিকুইড স্টেটে আছে, এটা একটা কারণ। আউটার কোর আমাদের লিকুইড স্টেটে আছে, ওই লিকুইড স্টেটের জন্য এটা চেঞ্জ হয়ে যায়, বাইরের দিকে বেরিয়ে গেল। এবার দেখো পি ওয়েভ, এখানে কিন্তু তার ওই স্নেলস ল অনুসারে এ আবার বাঁক নেবে, বেঁকে এটা আবার এখান থেকে রিফ্র্যাক্টেড হয়ে এই 144 ডিগ্রিতে ফিরে আসে। ঠিক এই কারণের জন্যই মাঝখানের এই অঞ্চলটাতে ছায়া বলয় তৈরি হয় বা শ্যাডোজোন তৈরি হয়। আশা রাখছি ক্লিয়ার হয়েছে। দুই পাশের কেসটা সেম, কিন্তু এস কে আর খুঁজে পাওয়া যায় না।
আর যে কোশ্চেনটা করেছিলাম তাহলে বোঝা গেল যে এর মাঝখানের যে বিযুক্তি এটা হলো লেহম্যান বিযুক্তি। এই লেহম্যান বিযুক্তি আইডেন্টিফাই হয় অনলি পি ওয়েভের দ্বারা। ভূত্বক, ম্যান্টেল এবং ইনার কোর সাধারণত শক্ত, কিন্তু আউটার কোর সম্পূর্ণ তরল বা লিকুইড হয়। রিচার্ড ওল্ডহ্যাম একজন ভূতত্ত্ববিদ বা ভূতাত্ত্বিক, যিনি 1906 সালে এই তরল আউটার কোরের ধারণা দিয়েছিলেন। তাহলে এই লিকুইড আউটার কোরের কনসেপ্টটাও কিন্তু ওল্ডহ্যামই দিয়েছিলেন। দেন কোর ম্যান্টেল বাউন্ডারিতে পি তরঙ্গের আচরণের পরিবর্তন এবং এস তরঙ্গের অনুপস্থিতি প্রথম প্রমাণ করেন বেনো গুটেনবার্গ। দ্যাটস ওয়াই ইটস নোন অ্যাজ গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। এই পয়েন্টগুলো খেয়াল রাখবে, এগুলো তোমার শুধু ইনফরমেশন নয়, এর মধ্যে কনসেপ্ট আছে। এস তরঙ্গের অনুপস্থিতি এবং পি তরঙ্গের আচরণের পরিবর্তন, এইটাই লক্ষ্যই করেছিলেন গুটেনবার্গ, যেখান থেকে একটা ডিসকন্টিনিউটি আইডেন্টিফাই হয়েছে যার নাম গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। ক্লিয়ার? চলো নেক্সট। এবার এখান থেকেও একটা কোশ্চেন হতে পারে, আমাদের এই ভূমিকম্প বলয় তার সাথে পাত সীমানা এবং অগ্নুৎপাত বা আগ্নেয়গিরিগুলোর কি সম্পর্ক আছে? আচ্ছা, যার কনফিউশন ছিল যে শ্যাডো জোন, ক্লিয়ার হয়েছে আই থিঙ্ক। এখানে এবার রিলেশনশিপটা দেখো। এই হলো আমাদের প্যাসিফিক রিং অফ ফায়ার। প্যাসিফিক রিং অফ ফায়ারের কনসেপ্টটা কি না, প্রশান্ত মহাসাগর নিজেই একটা পাত, তাই তো? প্রশান্ত মহাসাগর ধরো নিজেই একটা পাত। এই প্রশান্ত মহাসাগরীয় পাত, তার চারপাশে বিভিন্ন পাতের নিচে সাবডাক্টেড হচ্ছে। যদিও একটা একটা পাত এখানে নেই, অনেক পাত আছে। দেখো, প্রশান্ত মহাসাগরের পাশে যে মহাদেশীয় অঞ্চলগুলো রয়েছে এগুলো সব কন্টিনেন্ট, তাই তো? নর্থ আমেরিকা কন্টিনেন্ট, সাউথ আমেরিকা কন্টিনেন্ট, এখানে ইউরেশিয়া বা এশিয়া কন্টিনেন্ট, এটা অস্ট্রেলিয়া। আর মহাসাগরীয় পাত আমরা জানি যে দুটো রক্স টাইপের মধ্যে ডিফারেন্স আছে। মহাদেশীয় যে শিলা, সেই মহাদেশীয় শিলা গ্রানাইট টাইপ, আর মহাসাগরীয় শিলা ব্যাসাল্ট টাইপ হয়। এই ব্যাসাল্ট টাইপ রক বেশি ভারী হয়, যেটা গ্রানাইট রক্সের নিচে প্রবেশ করছে। রুলস হচ্ছে এটা, বা এটাই কনসেপ্ট। এই কারণে এই লাইনকে অ্যান্ডেসাইড লাইন বলা হয়। প্রশান্ত মহাসাগরের সীমানার চারপাশে যে প্যাসিফিক রিং অফ ফায়ার বা আগ্নেয় মেঘলা রয়েছে, ওই রেখাকে অ্যান্ডেসাইড লাইন বলা হয়। যে লেখা, ওই রেখা তার পূর্ব এবং পশ্চিমের মহাদেশীয় ভূত্বককে মহাসাগরীয় ভূত্বক থেকে আলাদা করছে। যেখানে ভারী মহাসাগরীয় ভূত্বক হালকা মহাদেশীয় ভূত্বক থেকে ওই রেখা বরাবর ডিফারেন্সিয়েটেড হয়ে আছে। লাইনটার নাম কি? অ্যান্ডেসাইড লাইন। এবার এই রিং অফ ফায়ার, এটাই হচ্ছে সেই অ্যাক্টিভ প্লেট মার্জিন বা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি, যেখানে সবচেয়ে বেশি ভূমিকম্প দেখা যায়। ক্লিয়ার? সার্কাম প্যাসিফিক রিং অফ ফায়ার, প্রায় 68% ভূমিকম্প এই অঞ্চলে হয়। এর মধ্যেই কে রয়েছে? এর মধ্যে দেখো, জাপান, কামচাটকা, তাইওয়ান থেকে একেবারে ফিলিপিন্স, ইন্দোনেশিয়া হয়ে এখানে অস্ট্রেলিয়া, নর্থ ইস্টার্ন সাইড মানে আমাদের যে উত্তর পূর্বের অংশ, দেন জিল্যান্ডিয়া, এটা আমাদের অষ্টম মহাদেশ। জিল্যান্ডিয়া হয়ে চলে আসছে নিচের দিকে একেবারে, তোমার কিছু কিছু আইল্যান্ড রয়েছে, সেই আইল্যান্ড অঞ্চল হয়ে আবার চলে যাচ্ছে একেবারে সেই আন্দিজের ওয়েস্টার্ন সাইড। এখান থেকে সেই চিম্বোরাজো এবং তোমার অ্যাকানকাগুয়া যে মাউন্টেনগুলো রয়েছে, এর পাশ থেকে আবার এই অ্যাক্টিভ জোনটা চলে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার দিকে, বা সেই আমাদের যে চ্যুতি রেখার নাম জানি আমরা সান আন্দ্রিজ, যেটা নিয়ে একটা সিনেমা হয়ে গেছিল, হ্যাঁ, সেই অঞ্চল বরাবর এখানে প্রায় 68% ভূমিকম্প হয়, যার নাম প্যাসিফিক রিং অফ ফায়ার। দেন অ্যালপাইন বেল্ট আছে। অ্যালপাইন বেল্টের মধ্যে এই যে তোমার আমাদের ধরো নবীন ভূমিকম্প বলয় জোন, যেমন ইন্ডিয়ার হিমালয় আসবে, আল্পস আসবে, রকি আসবে, আন্দিজ আসবে, এই যে জোনগুলো রয়েছে না, এখানে 18% ভূমিকম্প হয়। আর বাকি 11% হয়, 11 বা 12% ধরো, এগুলো থাকে মিড আটলান্টিক রিজ বা মিড ওশানিক রিজ জোনে। এই মিড ওশানিক যে রিজ, এখানে বাকি ভূমিকম্প হয়। বোঝা গেল? এই হচ্ছে তোমার ক্লাসিফিকেশন। দেন
আমাদের পড়তে হবে স্কেল, যেটা নিয়ে একটা মিসকনসেপশন থাকে। আচ্ছা বলো তো, কোন স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? রিক্টার না মার্কারলি? ভূমিকম্পের তীব্রতা কোন স্কেলে মাপা হয়? এগুলো নিয়েও ব্যাপক মিসকনসেপশন দেখা যায়, অথচ খুব সাধারণ জায়গা, এবং বারে বারে কিন্তু এগুলো থেকে স্টেটমেন্ট আসে। দেখো, যদি বলা হয় তীব্রতা, অবশ্যই মার্কারলি স্কেল হবে, দুটো একই নয়। ইন্টেন্সিটি অ্যান্ড ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে ক্ষয়ক্ষতির মাত্রা, আর ইন্টেন্সিটি মানে তীব্রতা বা শক্তির মাত্রা হতে পারে। তাহলে মার্কারলি স্কেল ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেল। এই স্কেলের মাধ্যমে ভূমিকম্পের তীব্রতা বা কম্পনের তীব্রতা পরিমাপ করা হয়। কিভাবে হয় বলো তো? মনে রাখবে, বোঝার সুবিধার্থে বলছি, রিক্টার স্কেল হচ্ছে রিজন, রিক্টার স্কেল হলো রিজন, মার্কারি স্কেল হলো রেজাল্ট। ভূমিকম্প হয়ে গেল, তুমি ধরো ভূমিকম্প বিশারদ বা তুমি সার্ভেয়ার, ভূমিকম্প প্রবণ অঞ্চলে গিয়ে তুমি দাঁড়ালে, দাঁড়িয়ে দেখলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির মাত্রা তুমি যখন পরিমাপ করবে, কি দেখে? ভূমিকম্পের পর্যবেক্ষণযোগ্য ক্ষতির উপর ভিত্তি করে। মানে ভূমিকম্প হয়ে গেছে, তার মানে কি রেজাল্ট পেয়ে গেছো, এই রেজাল্ট থেকে যখন তুমি তার একটা চার্ট বানাবে, দ্যাট ইজ মার্কারলি স্কেল। ক্লিয়ার? এই স্কেল সরল রৈখিক হয় বা লিনিয়ার স্কেল, যার মান 1 থেকে 12 পর্যন্ত হয়ে থাকে। দেখো, এটা সর্বোচ্চ এখানে 11 লেখা আছে, এটা 12 হবে, 12 পর্যন্ত হয়ে থাকে। শূন্য থেকে নয় কিন্তু, আরো একটা কনসেপশন মানে মিসকনসেপশন হয়। আমি অনেক বইতেও দেখেছি শূন্য লেখা আছে, শূন্য থেকে হয় না, 1 থেকে হয়। মনে রাখবে এটা 1 থেকে 10 বা 1 থেকে 12। তাহলে এখানে ভূমিকম্প হয়ে যাওয়ার পরে যে ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতিযোগ্য বা ক্ষয়ক্ষতির উপর ভিত্তি করে এখানে স্কেল তৈরি করা হয়েছে। এটা একটা লিনিয়ার স্কেল। রিক্টার স্কেল কি? রিক্টার স্কেল হলো ভূমিকম্পের মাত্রার পরিমাণগত পরিমাপ। ঠিক কোন মাত্রায় শক্তি রিলিজ হয়েছে বা এনার্জি রিলিজ হয়েছে সেটাকে পরিমাপ করার যে স্কেল, সেটা হলো রিক্টার। এটা রিজন, এটা ভূমিকম্পের কারণ ধরতে পারো, এর কারণে ভূমিকম্প হয়। মানে রিক্টার স্কেলের কারণে না, আমি বোঝার সুবিধার্থে বললাম, এই মাত্রার কারণে ভূমিকম্প হয়। এখানে ক্ষয়ক্ষতি দেখে স্কেলের তীব্রতা মেজার হয় না বা ম্যাগনিটিউড মেজার হয় না। মনে রাখবে, রিক্টার স্কেল কি মেজার করে? ম্যাগনিটিউড মেজার করে। আর তোমার মার্কারলি স্কেল ইন্টেন্সিটি। মার্কারলি স্কেল মেজার করে ইন্টেন্সিটি, রিক্টার স্কেল ম্যাগনিটিউড। নেক্সট, ভূমিকম্পের বেগ। ওই টার্মটাই আমি কখনো শুনিনি বাংলাতে, যে ভূমিকম্পের বেগ হয়। হ্যাঁ, নেক্সট, রিক্টার স্কেল, এটা গুটেনবার্গ রিক্টার স্কেল নামেও পরিচিত, কারণ এখানে গুটেনবার্গের কন্ট্রিবিউশন ছিল। এটা একটা লগারিদমেটিক বা লগারিদম বা লগারিদমীয় পরিমাপ, যেখানে একটি 10 ভিত্তিক স্কেলের প্রত্যেকটা মান তার পূর্ববর্তী মানের থেকে অন্তত 10 গুণ বেশি শক্তিশালী হয়। যেমন ধরো, রিসেন্ট যে আর্থকুয়েকটা হয়ে গেছে, তার মান বোধহয় বা তার রিক্টার স্কেলে ভ্যালু ছিল 7, সম্ভবত দেখছিলাম এরকম। যদি 7 মাত্রার আর্থকুয়েক হয়, 7 মাত্রার চেয়ে 6 মাত্রার আর্থকুয়েক 10 গুণ কম শক্তিশালী, 8 মাত্রার আর্থকুয়েক 10 গুণ বেশি শক্তিশালী, এবং 7 মাত্রার চেয়ে 9 মাত্রার আর্থকুয়েক 10 ইন্টু 10 মানে 100 গুণ বেশি শক্তিশালী। যদি দুটো ঘর ক্রস করে, তার মানে কি 10 ইন্টু 10 100 গুণ বেশি শক্তিশালী। এটা খেয়াল রাখবে যে রিক্টার স্কেল একটা গুণোত্তর পরিমাপ, যেখানে প্রত্যেক মাত্রা তার পূর্ববর্তী মাত্রার তুলনায় 10 গুণ, পরবর্তী দুটি মাত্রার তুলনায় 100 গুণ, তিনটি মাত্রার তুলনায় 1000 গুণ বেশি শক্তিশালী হয়। ক্লিয়ার? রিক্টার স্কেল অনুসারে বছরে
কয়েক লক্ষ ছোট ভূমিকম্প হয়, কিন্তু 8 মাত্রার বেশি মানের ভূমিকম্প বছরে একবারই হয়। রিক্টার স্কেলের ডেটা বলছে ছোট ভূমিকম্প কয়েক লক্ষ হতে পারে এক বছরে, কিন্তু 8 মাত্রার বেশি ভূমিকম্প এরকম নজির খুব কম থাকে, বছর হয়তো একটাই হয়। ক্লিয়ার? আচ্ছা, এখানে ঠিক কি কি হয়, রিক্টার স্কেল আর মার্কার স্কেল, এগুলো দেখো বোঝানোর কিছু নেই, তোমাদের স্টাডি করতে লাগবে, শুধু ক্লাসটাই শেষ কথা নয়, এখানে তোমার কনসেপচুয়াল অ্যানালিসিস হবে, কিন্তু তোমাকে বই থেকে এবার পড়তে হবে, এগুলো একটু নিজেদের পড়ে নিতে হবে, যে ঠিক কোন মাত্রাতে সেই বাড়ি ঘর পড়ে যায়, ম্যাক্সিমাম ডিস্ট্রাকশন কোথায় হয়, কনসিডারেবল ড্যামেজ কোথায় হয়, এগুলো যে কোনো বই থেকে তোমরা পাবে। আচ্ছা, নেক্সট এখানে কিছু ডেটা আছে, দেখো। রিক্টার স্কেল 1935 সালে ফ্রান্সিস রিক্টার আবিষ্কার করেছিলেন, যদিও আবিষ্কারের সময়কালটা 1927 ছিল, কিন্তু জনসমক্ষে 35 সালে আসে, কিন্তু ওটাকেই এস্টাবলিশ ইয়ার ধরা হয়। আরও একটা কনসেপ্ট আছে সিকোয়েক, যদি ভূমিকম্প সমুদ্রের নিচে হয় তাকে বলা হয় সমুদ্র কম্পন বা সিকোয়েক, টার্মটা ব্যবহার করেছিলেন রুডলফ। গড় গভীরতা 16 কিমি আমি আগেই বলে গেছি। যে তিনটে ওয়েভ পড়লাম পি, এস এবং এল, ওই ওয়েভগুলো আবিষ্কার করেছিলেন ওল্ডহ্যাম। পি, এস, এল ওয়েভ আবিষ্কার করেছেন ওল্ডহ্যাম। এটা ধরো একটা প্লেট, এই প্লেটের সীমানায় সাধারণত ভূমিকম্প হওয়ার কথা, যদি সীমানায় না হয়ে মাঝখানে ভূমিকম্প হয়, দ্যাটস কল্ড ইন্ট্রাপ্লেট সিসমিসিটি বা অন্তঃপ্লেট ভূমিকম্প। যদি প্লেটের সীমানায় না হয়ে প্লেটের মাঝখানে ভূমিকম্প হয়, এটা কি কারণে হয়? এই ভূমিকম্প হওয়ার কারণ হচ্ছে হটস্পট। যে হটস্পট আছে, এই হটস্পটের জন্য এটা হতে পারে। 2001 সালের 26 জানুয়ারি গুজরাটের পাত সংস্থানগত কারণে ভূমিকম্প হয়েছিল, যেখানে গুজরাটের কচ্ছ রিজিয়নে যেটা চুতি অঞ্চলে দেখা যায়, ওই চুতি যেটা গুজরাটের কচ্ছ রিজিয়ন, ওই ভূমিকম্প হওয়ার কারণটা ওখানে দেওয়া আছে, দেখো নাম ভুজ ভূমিকম্প। ভুজে হয়েছিল। ভারতীয় এবং ইউরেশিয়া প্লেটের মধ্যে যে অভিসারী সীমানায় চাপ তৈরি হয়, ইন্দো অস্ট্রেলিয়া প্লেট আর ওপর ইউরেশিয়া প্লেট, এদের দুজনের সংঘর্ষে তো হিমালয় তৈরি হয়েছে, সেইখানে যে প্রেসার বা স্ট্রেস ক্রিয়েট হয়েছিল না, সেই কারণে ভূমিকম্প হয়। এছাড়াও গুজরাটের কচ্ছ রিজিয়নের ওপরে একটা ফল্ট আছে, চুতি, এই চুতিটা থেকে কয়েকবার প্রশ্ন এসেছে, আমি এটা প্লেট টেকটনিকে টাচ করবো, এখন একবার বলে যাচ্ছি, যে ফল্টটার নাম আল্লাবাদ ফল্ট। ওই আল্লাবাদ ফল্ট, ওই ফল্টের কারণেও ভূমিকম্প হয়। ওকে, ওয়াদিতি বেনিয়ফ জোন বা বেনিয়ফ ওয়াদিতি একই। ওয়াদিতি বেনিয়ফ জোন হলো এমন একটি অঞ্চল যেখানে সবচেয়ে গভীর ভূমিকম্প দেখা যায়। আগেই বলেছি, যেখানে মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করছে, এই অঞ্চলে ভূমিকম্পের গভীরতা বেশি হয়। নেক্সট হলো জিওথার্মাল গ্রেডিয়েন্ট। ভূ অভ্যন্তরে প্রতি 32 মিটার গভীরতা বৃদ্ধিতে 1 ডিগ্রি হারে তাপমাত্রা বাড়তে থাকে, একে বলা হয় জিওথার্মাল গ্রেডিয়েন্ট। আমরা যদি ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরের দিকে জার্নি করতে থাকি, প্রতি 32 মিটার নামবো, 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা বাড়বে, এই কনসেপ্টকে বলা হয় জিওথার্মাল গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? নেক্সট দেখো, ভূমিকম্পের এরকম কোনো ফোরকাস্টিং সেন্টার আজও পর্যন্ত আবিষ্কার হয়নি, তাহলে এত বড় বড় ভূমিকম্প ঘটে মানুষ মারা যেত না। কিন্তু ভূমিকম্পের এবং সুনামির সম্ভাব্য পর্যবেক্ষণ আজকে সম্ভব হয়েছে। একেবারে ফোরকাস্ট দেওয়া সম্ভব না হলেও সেটা নিয়ে গবেষণা চলছে। ইন্টারনাল সুনামি ফোরকাস্ট সেন্টার টিপিক্যালি রেফার্স টু দ্য ITEWC, ফুল ফর্ম ইন্ডিয়ান সুনামি আর্লি ওয়ার্নিং সেন্টার। আমি পড়াবো, এটা ওশানোগ্রাফির সময় পড়াবো। হ্যাঁ, ইন্ডিয়ান সুনামি আর্লি ওয়ার্নিং সেন্টার, যেটা বর্তমানে আমাদের ভারতের হায়দ্রাবাদে আছে, যেখানে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করা হয়। ক্লিয়ার? এরকমও কোশ্চেন আছে যে আর্লি ওয়ার্নিং সিস্টেম ইডব্লিউএস ঠিক কি কি প্যারামিটার বা ঠিক কোন কোন প্যারামিটারের রেসপেক্টে এই ওয়ার্নিং দিয়ে থাকে, এরকমও কোশ্চেন আসে। তো এটা আমি সুনামি যখন পড়াবো সেই চ্যাপ্টারে ডিটেলসে ডিসকাস করব। ওকে, ইন্টারন্যাশনাল সুনামি ইনফরমেশন সেন্টার ITIC কোথায় রয়েছে?
হাওয়াই দ্বীপপুঞ্জের হনলুলুতে রয়েছে, যেটা ইউনেস্কো থেকে রান করা হয়। তাহলে আন্তর্জাতিক সুনামি সতর্কতা কেন্দ্র রয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জের হনলুলুতে, আমাদের দেশে রয়েছে হায়দ্রাবাদে। ক্লিয়ার? সিসমিক গ্যাপ নোট ডাউন করবে, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কনসেপ্ট। সিসমিক গ্যাপ কি? টেকটনিক ভাবে সক্রিয় কোনো স্থানে যদি দীর্ঘদিন ভূমিকম্প না হয়, ধরো লাস্ট ভূমিকম্প 1970 সালে হয়েছে, এটা টেকটনিক্যালি একটা অ্যাক্টিভ রিজিয়ান, 2025 সাল চলছে, এখনো ভূমিকম্প হয়নি ধরে নিলাম, তার মানে ওইখানে যে ভূত্বক সে প্রস্তুতি নিচ্ছে। এই দীর্ঘকাল গ্যাপ থাকা মানে অদূর ভবিষ্যতে কোনো বড় ধরনের ভূমিকম্প ওখানে ঘটতে চলেছে ধরে নিতে হবে। সিসমিক গ্যাপ এটা একটা মডেল, সিসমিক গ্যাপ অ্যানালিসিস। টেকটনিকভাবে সক্রিয় কোনো এলাকায় যদি দীর্ঘদিন ভূমিকম্প না হয়, তবে ওই শিলাগুলোর তখন স্ট্রেন প্রিজার্ভ হচ্ছে ধরে নিতে হবে, বা শিলাগুলিতে ইলাস্টিক স্ট্রেন তৈরি হচ্ছে। এই ইলাস্টিক স্ট্রেন বুঝতে গেলে আবার চলে যেতে হবে ইলাস্টিক রিবাউন্ড থিওরিতে। এরপরে কিছুটা রেখেছি ওই ইলাস্টিক রিবাউন্ড থিওরিটি কিভাবে স্ট্রেন তৈরি হয়। ওই ইলাস্টিক রিবাউন্ড থিওরি থেকে থিওরির মতোই এখানে শিলার স্ট্রেন তৈরি হবে এবং অদূর ভবিষ্যতে সেখানে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। মহারাষ্ট্রের কয়না ভূমিকম্প, দেখো এগুলো রিজিওনাল স্টাডিজ, তোমাদের একটু পড়তে হবে যে ঠিক কোন ভূমিকম্প কি কারণে হয়েছিল, এগুলো এইচএস এর বইতে অ্যাভেলেবেল আছে। এটা বাঁধ নির্মাণের কারণে হয়েছিল মহারাষ্ট্রে। 2001 সালের ভুজ ভূমিকম্প পাঁচ সংস্থানগত কারণে। 2004 সালের 26শে ডিসেম্বর ইন্দোনেশিয়া সুমাত্র উপকূলের ভূমিকম্প এবং ঠিক তার কারণে সুনামি। এটা বার্মা প্লেট এবং ভারতীয় প্লেটের মধ্যে যে ফল্ট তৈরি হয়েছিল তার কারণে হয়েছিল, মানে চ্যুতিগত কারণে। এরকমও কোশ্চেন দেখেছি না, কত সহজ জায়গা। দেখো 2004 সালের 26শে ডিসেম্বর ভূমিকম্প আমাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু একটা ছোট্ট কোশ্চেন করছি, বলতো এই 2004 সালের 26শে ডিসেম্বর ভূমিকম্প হওয়ার ফলে ভারতবর্ষের কোন উপকূল অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? আমি অপশান দিচ্ছি, চলো। 1 নম্বরে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল, 2 নম্বরে উড়িষ্যা, 3 নম্বরে দিচ্ছি চলো অন্ধ্র, আর 4-এ তামিলনাড়ু। আমি অপশান দিচ্ছি, ভালো করে কোশ্চেনটা বোঝো। 2004 সালের 26শে ডিসেম্বর ভূমিকম্পের ফলে ভারতের কোন উপকূল অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? এখন 2004 সালের 26শে ডিসেম্বরের ভূমিকম্প আমাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু প্রশ্নটার উত্তর দাও তো দেখি। ঠিক এ ধরনেরই কোশ্চেন ধরো এক্সাম হলে তোমাদের ঠকাবে। কোন উপকূল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? দেখেছো চারটেই, দেখো এতে এসেছে 28%, বিতে 14%, সিতে 28%, ডিতে 28%, মানে মাত্র 28% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার দিয়েছে। কারেক্ট অ্যান্সার ডি হবে, তামিলনাড়ু। তাহলে এই কনসেপচুয়াল এররগুলো কিভাবে জেনারেট হতে পারে আর কিভাবে মিনিমাইজ করা যায়, মানে ঠিক কোন গভীরে গিয়ে স্টাডি করলে সম্ভব, সেগুলো তোমাদের নিজেদেরও কিছুটা বুঝতে লাগবে। ধীরে ধীরে কোশ্চেন অ্যানালিসিস হবে, ক্লাস আগে এগোবে এবং সাথে সাথে ধারণা নিয়ে নিজেদেরকে ওই লেভেলে স্টাডি করতে হবে। শুধু ক্লাস করলে যেমন পরীক্ষা পাস করতে পারবে না, শুধু নোটস পড়লেও পারবে না। নিজের প্রচেষ্টা, আমার পরিশ্রম এবং রাইট গাইডেন্স, হ্যাঁ, যদি তিনটের কম্বিনেশন একসাথে থাকে তাহলে পাস করা অসম্ভব নয়। বোঝা গেল? এইভাবে স্টাডি করতে হবে। যে কোনো জিনিস যখন পড়বে না তার সম্পর্কে কিছু আরও এক্সট্রা জেনে রাখবে। এই প্রশ্নটাও বেশ কিছুবার পড়েছে। চলো ইলাস্টিক রিবাউন্ড থিওরি কি বলছে এবার দেখা যাক। ইলাস্টিক রিবাউন্ড থিওরি দিয়েছিলেন এইচ.এফ. রিড, হেনরি ফিল্ডিং রিড। দেখো প্রথমে যে ছবিটা দেখছো এটা 1 নাম্বার ছবি, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। কি কেস? ধরো দুটো প্লেট, এই প্লেটের মুভমেন্টটা এইদিকে হচ্ছে আর এই প্লেটের মুভমেন্টটা এইদিকে হচ্ছে। তাহলে প্রাথমিক অবস্থায় ধরে নিলাম সবাই সেফ আছে, দুজনেই স্টেবল। 3 নম্বর সেকেন্ড স্টেজে দেখো এই প্লেটটা ধীরে ধীরে যখন এগিয়ে যাচ্ছে না, এটা পিছন দিকে আসছে, তার মানে এই মাঝখানের এই অঞ্চলে কি তৈরি হচ্ছে? স্ট্রেস তৈরি হচ্ছে, ব্যাপক একটা চাপ তৈরি হচ্ছে। যেমন প্রচন্ড ভিড়, তুমি ধরো শ্রীভূমির অষ্টমীর দিনের প্যান্ডেল হপিং করতে গেছো, তুমি ঢুকছো
ঠাকুর দেখতে আর কেউ বেরোচ্ছে, মাঝখানে একটা প্রচন্ড স্ট্রেস তৈরি হচ্ছে, তাই না? প্রচন্ড প্রেসার। এই প্রেসার যখন তৈরি হচ্ছে, এখানে ভূমিকম্প তখন হবে না। এটাকেই বলা হয় ইলাস্টিক স্ট্রেন জেনারেশন। দেন একটা সময় পরে যখন ওই স্ট্রেন শিলার রেজিস্টিং পাওয়ার বা তার থ্রেশহোল্ড লিমিট ক্রস করে যাবে, তখন গিয়ে হবে ভূমিকম্প। ওই থ্রেশহোল্ড লিমিট যতক্ষণ না ক্রস করবে ভূমিকম্প হবে না। যখনই থ্রেশহোল্ড লিমিট ক্রস করে গেল, দেখবে এই দুটো অঞ্চল কেঁপে উঠবে, কেঁপে উঠে এরা মোটামুটি স্টেবল হয়ে যাবে। আর সেই কেঁপে উঠাটাই হলো ভূমিকম্প। এই হচ্ছে ইলাস্টিক রিবাউন্ড থিওরি, জাস্ট জিস্ট। আমি ভেতরে গেলাম না, ভেতরে থিওরি অনেক বড়। ঠিক আছে, তোমাদের অতটা ডিটেলস এখন প্রয়োজন নেই, এটা কনসেপ্টটা থাকলেই হবে। নোট ডাউন করবে, থিওরি দিয়েছিলেন H.F. রিড। নেক্সট লাস্ট জায়গা, ইন্ডিয়ার রিজিওনাল অ্যানালিসিস। এই যে ভূমিকম্প হচ্ছে না, ভারতবর্ষের টোটাল বর্তমানে 59% এরিয়া কোনো না কোনোভাবে ভূমিকম্প প্রবণ। যদিও অনেক সোর্স থেকে আমি দেখেছি 54% কোথাও লেখা আছে, কোথাও 55 আছে। মোস্ট অ্যাকসেপ্টেবল সোর্স থেকে বলছি 59। ওকে, এখন এটা কে তৈরি করেছে? যেটা তৈরি করেছে ওই ইউনিটের নাম হচ্ছে BIS, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, যেখানে ভারতকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। 5টা ভাগ কি কি? 5টা ভাগ 2, 3, 4 আর 5। 1 নম্বর কিন্তু ভাগ নেই, খেয়াল রাখবে। হ্যাঁ, 1 নম্বর জোন ছিল। দেখো, ভারতের ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চলের সংজ্ঞায়নে বর্তমানে অঞ্চল 1 বা জোন 1 আর ব্যবহৃত হয় না, তাই কোনো এলাকায় জোন 1 এর অন্তর্ভুক্ত নয়। BIS এর রিভাইজ স্ট্যান্ডার্ড 2022 বা 23 সালের দিকে প্রকাশ পেয়েছে। মানে এর ডিটেলস আমার কাছে আছে, ঠিক ওই ISFR এর ডেটার মতো, দরকার নেই তোমাদের। যেটুকু এখানে দেওয়া আছে এটা পড়লেই হবে, বেশি চাপিয়ে দিয়ে কাজ নেই। তো খেয়াল রাখো যে এই রিভাইজ স্ট্যান্ডার্ডে বলা হয়েছে যে ভারতের কোনো অঞ্চল আর 1 নম্বর জোনে নেই, তাই 2, 3, 4, 5 এই 4টে জোন বর্তমানে আমাদের ভূমিকম্প প্রবণ অঞ্চল চিহ্নিতকরণে বা আমাদের আর্থকুয়েক পয়েন্ট জোন আইডেন্টিফিকেশনে ইউজ হয়। তার মধ্যে আমি যে 4টে জায়গার নাম বলছি একদম ক্লিয়ারলি নোট ডাউন করো। কাছ রিজিয়ন গুজরাট 5 নম্বর জোনে রয়েছে, ক্লিয়ার? সবচেয়ে বেশিবার পড়েছে ঠকায় নর্দার্ন বিহার 5 নম্বর। চম্পারণ, খেয়াল রাখবে, চম্পারণ, নর্দার্ন বিহার, চম্পারণ, এগুলো 5 নম্বর জোন। এন্টায়ার নর্থ ইস্ট এক্সেপ্ট সিকিম, এন্টায়ার নর্থ ইস্ট এক্সেপ্ট সিকিম, জোন 5, ক্লিয়ার? এই 3টের মধ্যে তুমি ধরে নাও একটা পেয়ে যাবে, যদি এখান থেকে কোশ্চেনটা থাকে। দেখো, কাশ্মীর রয়েছে, পশ্চিম হিমালয় এবং মধ্য হিমালয় অঞ্চল, এর মধ্যে ধরো তোমার উত্তরাখণ্ডের কিছুটা জায়গা রয়েছে, উত্তর এবং মধ্য বিহার। এটা যে হবে না কেউ ভাবতেই পারবে না যে বিহার অ্যান্সার হবে। এই বিহারের অঞ্চলটা দেখো, এটা শিবালিক জোনে আছে। উত্তর পূর্ব ভারতীয় অঞ্চল একদম এন্টায়ার নর্থ ইস্ট এবং কচ্ছের রন, আর আন্দামান নিকোবর অবশ্যই, এরা সবাই জোন 5-এ আছে। কোশ্চেনগুলো জোন 5 থেকেই দেয়। ধরো এরকম দিল যে নিচের কোন অঞ্চল ভূমিকম্পের 4 নম্বর জোনে রয়েছে বা 5 নম্বর জোনে রয়েছে, এরকম বলে দেয় একদম ক্লিয়ার। তো বাকিগুলো অন্য জোনের নাম থাকবে, একমাত্র একটাই ওরকম ডিরেক্ট অ্যান্সার থাকবে। তো জোন 4-এ কে কে থাকছে দেখে নাও। ঠিক তার পার্শ্ববর্তী অঞ্চল দেখো, গুজরাটের কিছুটা জায়গা তো রয়েছে। আচ্ছা, এখান থেকে দেখে নাও, জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, সিন্ধু এবং গঙ্গা সমভূমির কিছু অংশ, যেমন পশ্চিম দিকে পাঞ্জাব, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সুন্দরবন অঞ্চল। দুটোর কারণ আলাদা, কিন্তু উত্তরবঙ্গে যে কারণে ভূমিকম্প হয়, সুন্দরবনে সে কারণে হয় না, আমি পরে বলছি। দেশের রাজধানী আমাদের এটা 4 নম্বর হবে, মানে ইংরেজি আর বাংলাটাই সমস্যা হয়ে যায় বাংলা লিখতে গিয়ে, তো এটা 4 নম্বর। হ্যাঁ, 4 নম্বর জোনে রয়েছে। মহারাষ্ট্রের যেটা পাতান অঞ্চল বলা হয় বা ওই কয়নানগর, এটাও 4 নম্বর জোনে রয়েছে। এছাড়া বিহার রাজ্যের নিকটবর্তী ভারতের নেপাল সীমান্ত, এগুলোও 4 নম্বর জোনে রয়েছে। তাহলে দেখো, এই সম্পূর্ণ অঞ্চল এটা কিন্তু জোন 4 এবং সিকিম। ঠিক আছে, পশ্চিমবঙ্গের কে রয়েছে? পশ্চিমবঙ্গের
ওই কালিন্দী নদীর উত্তর দিকের অংশটা, আর এখানে সুন্দরবন। দেখো ওপরের দিকের যে অঞ্চলে ভূমিকম্প হয় এটা টেকটনিক কারণে হয়, কিন্তু এটা কি কারণে হয় বলতো? সুন্দরবন রিজিয়নের ভূমিকম্পটা কি কারণে হয়? যদিও ভূমিকম্পের একাধিক কারণ আছে, কিন্তু মেজর কজ কি? এখানে ভূমিকম্পের কারণটা আইসোস্ট্যাসি বা আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট। বোঝা গেল? জোন 3, চেন্নাই, মুম্বাই, কলকাতা, ভুবনেশ্বরের মতো মেগা সিটি এই জোনে রয়েছে। দিল্লি বাদ দিয়ে চেন্নাই, মুম্বাই, কলকাতা সব 3 নম্বর জোন। তাহলে এই হচ্ছে ক্লাসিফিকেশন। এবং 2 নম্বর জোনে রয়েছে বাকি সব অঞ্চল। 2 নম্বর আমি আর লিখিনি। দেখো পুরো রাজস্থানের ডিটেলস, মধ্যপ্রদেশের কিছুটা অঞ্চল, এখানে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশার অঞ্চল, এবং এন্টায়ার এন্টায়ার উপদ্বীপীয় অঞ্চল বা পেনিনসুলা। আমাদের এন্টায়ার যে পেনিনসুলা, এরা 2 নম্বর জোনে আছে। মনে রাখবে, এখানে একটা তথ্য বলে রাখি, ভারতীয় উপদ্বীপ অঞ্চল বা আমাদের পেনিনসুলার প্লেটো, এটা একটা ক্রেটন। ভূমিকম্প প্রসঙ্গে এগুলো জেনে রাখা দরকার। ক্রেটন কি? পৃথিবীতে এরকম 10 থেকে 11টা ক্রেটন আছে। ক্রেটন মানে প্রাচীন ভূখণ্ড। পৃথিবীর সৃষ্টির সময়কালে এদের অস্তিত্ব ছিল। এই যে আমরা বলছি না গন্ডওয়ানা ল্যান্ড, ভারতের এই গন্ড উপজাতি যারা এই মধ্যপ্রদেশ ছত্তিশগড় রিজিয়নে থাকে, এটা তো প্লেটোর একটা পার্ট, মানে দণ্ডকারণ্য প্লেটোর পার্ট। শুধু পার্ট নয়, প্লেটোর নাম দণ্ডকারণ্য প্লেটো, সেই প্লেটোর পার্ট। ওই প্লেটোর নাম থেকেই গন্ডওয়ানা ল্যান্ডের নাম হয়েছিল বলে ধরা হয়। এখন এটা হচ্ছে পৃথিবীর সেই ফেমাস 10 এবং 11টা ক্রেটনের মধ্যে একটা। ক্রেটন হচ্ছে সেই অঞ্চল যেটা গ্রানাইট শিলায় গঠিত একটা পুরু অঞ্চল, যার নিচে ভূমিকম্প হলেও ওপরে মানুষ বুঝতে পারে না। পৃথিবীর একমাত্র দেশ ব্রাজিল যারা ভূমিকম্প অনুভব করেনি, বা ভূমিকম্প ব্রাজিলে সেভাবে অনুভূত হয় না। তার কারণ এটা একটা সিল্ড অঞ্চলে আছে। ওটাও এরকম একটা ক্রেটন বা সিল্ড অঞ্চলে আছে। আবার সবচেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয় যেমন জাপান, এখানে প্রচুর ভূমিকম্প হয়। বোঝা গেল তাহলে ক্রেটনের কনসেপ্ট। এবং দক্ষিণ ভারতে ভূমিকম্প না হওয়ার কারণ এটা সিল্ড বা ক্রেটনের মধ্যে রয়েছে। তাই দক্ষিণ ভারতের গোদাবরীর ডেল্টা বা উপদ্বীপ অঞ্চল ছাড়া, গোদাবরী ডেল্টা আই থিঙ্ক 3 নম্বর জোনে রয়েছে, ওই গোদাবরী ডেল্টা ছাড়া আর কোথাও ভূমিকম্পের প্রভাব সেভাবে অন্তত উপদ্বীপীয় অঞ্চলে চোখে পড়ে না। পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম দিকে কিছুটা ভূমিকম্প হয়, অল্প, কারণ এটাও ফল্ট জোনে রয়েছে। এগুলো আমরা পড়বো, চ্যুতির সময় পড়বো, যে ভারতের যে ভূখণ্ড আমরা ভাবি যে বোধহয় এখানেই একটা চ্যুতি আছে, এমনটা নয়। অজস্র চ্যুতি আছে, ছোটখাটো অজস্র চ্যুতি আছে। সেই চ্যুতির জন্য ভূমিকম্প হয়, কিন্তু দক্ষিণ ভারত যেহেতু সিল্ড, এখানে ভূমিকম্প হয় না। ক্লিয়ার? নেক্সট, এবার এখান থেকে তোমাদের কি কি পড়তে লাগবে আপাতত এই পর্যন্ত ছিল। এবার স্টাডি তোমরা কিভাবে করবে সেটা একটু জেনে নিতে হবে। দেখো, বা কোন কোন জায়গা এখানে টাচ করা হলো না। 1 নম্বর, কজেস অফ আর্থকুয়েক। এগুলো দিলে আরো স্লাইড ভরে যেত, কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করিনি। যে কোনো বই থেকে তুমি পড়ে নিতে পারবে, খুবই সাধারণ। দেন কনসিকোয়েন্সেস বা ফলাফল, ভূমিকম্পের সম্ভাব্য ফলাফল। 3 নম্বরে পড়তে হবে রিজিওনাল স্টাডিজ। রিজিওনাল স্টাডিজের মধ্যে কি থাকবে? যে ভূমিকম্পের ডেটাবেস, যেমন ধরো নিয়ারেস্ট কোনো বড় ভূমিকম্প, যেমন 2004 সালের 26শে ডিসেম্বর আসবে, কয়না আসবে, দেন ভুজ ভূমিকম্প আসবে। মেজরগুলো আমি দিয়েই দিয়েছি, তবুও আরো কিছু রিজিওনাল দেখবে বইতে, যা এক্সাম্পল পাবে এইচএস এর বইতে, একটু পড়ে রাখবে। কি পড়বে? ভূমিকম্প কত সালে হয়েছিল, আর তার মাত্রা কত ছিল, দেন কি কারণে হয়েছিল। এই 3টে একদম এক লাইনের মধ্যে চলে আসবে। এত সালে গুজরাটে ভুজ ভূমিকম্প হয়েছিল, এই কারণে হয়েছিল, যেরকমটা আমি লিখেছি ওইভাবে একটু, যদি আরো কিছু থাকে একটু দেখে নেবে। 4 নম্বরে যেটা তোমাদের করতে হবে, দেখো এখানে এই পর্যন্ত যা দেওয়া আছে আমি ধরে নিচ্ছি যদি কোয়েশ্চেন নর্মাল স্ট্যান্ডার্ডের থেকে ওপরে থাকে, সব কোশ্চেনই তুমি এখান থেকে পেয়ে যাবে। কিন্তু এমনটা কখনো হয় না
যে সব কোশ্চেন স্ট্যান্ডার্ড হবে। তোমার ধরো 90টা কোশ্চেনে এক্সাম হয়, তাই তো? 90টা কোশ্চেনের মধ্যে এখন ট্রেন্ড অনুসারে 60 থেকে 65টা কোশ্চেন তোমার স্ট্যান্ডার্ড হবে, কিন্তু তারপরেও দেখো 25টা কোশ্চেন থাকছে, যে 25টা কোশ্চেন তোমাকে সহজ জায়গা থেকে দিতে পারে। এবার সেগুলোও তুমি ভুল করে ফেলতে পারো, তাই এগুলোর জন্য তোমাদের বই পড়তে হবে একদম বেসিক। যেমন ধরো পি তরঙ্গ এস তরঙ্গের একটু ডিফারেন্স, এই যে মার্কারি এবং রিক্টার স্কেলের একটু ডিটেলস, বুঝে গেল? এইভাবে একটু তোমাদের বইগুলো স্টাডি করতে হবে, এবং ওখানে দেখবে আরো অনেক কিছু লেখা আছে ভূমিকম্প সম্পর্কে, সেগুলো একটু পড়লে মেজর জায়গা এখানে কভার করা হয়ে গেছে। ক্লিয়ার? অবশ্যই কজেস কনসিকুয়েন্সটা পড়ে যাবে। এবং পৃথিবীর ভূমিকম্পের ডিটেলস, যে মেজর ধরো বড় বড় যে ভূমিকম্প, যেমন চিলি ভূমিকম্প, হ্যাঁ, বা অন্যান্য, যদিও ওগুলো আসার কথা নয়, তবুও দেখে যাবে, হ্যাঁ, দেখে রাখা প্রয়োজন আছে। ক্লিয়ার হয়েছে? এরপরেও যদি কোথাও ডাউট থেকে থাকে বলো। তোমাদের ক্লাসের ডেট বা টাইম দেখবে ওখানে লেখা আছে, এবং আমি তবু দিয়ে দেবো ওখানে, এটা দেখবে ইমেজ দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে, যে কোন দিন কোন সময় ক্লাস থাকবে। আর প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো। টেস্ট হবে লাইভে, যেরকম অপশান দেখলে লাইভ টেস্ট, এগুলো ওই সিবিটি টেস্টের চেয়েও অনেক বেশি এফেক্টিভ। সঙ্গে সঙ্গে এক্সপ্লেনেশন পাবে, কে ঠিক করছে ভুল করছে সব দেখা যাবে। তো এইভাবে তোমাদের প্র্যাকটিস হবে, এবং কিছু কিছু সিবিটি অবশ্যই থাকবে, সিবিটিও থাকবে, লাইভও থাকবে, সব মিলিয়ে চলবে। বোঝা গেল? আর কোনো ডাউট নেই তো? তাহলে এ পর্যন্ত থাক। নেক্সট ক্লাসের কন্টেন্ট আবার ওখানে অ্যাপে শিডিউল করে দেওয়া হবে, ঠিক আছে? ততক্ষণে যে বই বলেছি ওই বই থেকে অবশ্যই এগুলো পড়তে থাকো। এবং আরও একটা বিষয়, এবার আমাদের কোচিংয়ের ব্যাপারে আসি। দেখো কিভাবে চলবে, মেথডের নামও বলেছি তোমাদের। দেখবে আজকে একটা কন্টেন্ট শিডিউল করে দেওয়া হবে, যার ক্লাস পরবর্তী মঙ্গলবার থাকবে। তোমার কাজ হচ্ছে সোমবারের মধ্যে ওই কন্টেন্টটা বই থেকে পড়ে ফেলা, পড়ে তুমি যেটা বুঝতে পারলে না, যা ডাউট আছে, আরও যেটা তোমার মনে হচ্ছে যেটা বলে দিলে ভালো হয়, দেখবে মাই ফোরাম নামে একটা অপশান আছে তোমার, যেখানে কোর্স পারচেস করছো তার মধ্যে, সেখানে লিখে বা ছবি পিডিএফ যা কিছু থাকবে তুমি পাঠিয়ে দাও। বা ওখানে যে চ্যাট বক্স আছে না, গ্রুপ, একটা গ্রুপ অপশান আছে, তুমি সেখানেও পাঠাতে পারো। অবশ্যই 24 ঘন্টা আগে পাঠাতে হবে ক্লাসে, কারণ মেটেরিয়ালটা বানাতে সময় দিতে হবে। তো দেন তোমার ওই কনসেপ্ট ক্লাসের মধ্যে সলভ করে দেওয়া হবে। তারপরেও ক্লাস চলাকালীনও যদি তোমার সমস্যা থাকে, সেটাও তুমি চলাকালীনই বলতে পারো, বা ক্লাস হয়ে যাওয়ার পরেও যদি কোনো সমস্যা থাকে, সেটা ওই গ্রুপে লিখবে ওইখানেই। পরদিন যে ক্লাস থাকবে, আগে তোমার ডাউট ক্লিয়ার করে তারপরে নেক্সট ক্লাসে যাওয়া হবে। বোঝা গেল? এইভাবে পুরো শিডিউল সাজানো থাকবে। আমরা স্টাডি করব ব্যাকওয়ার্ড সিস্টেমে, ফরওয়ার্ড নয়, মানে সেই আগে আমি পড়াবো তারপরে তুমি পড়বে এমনটা নয়, আগে তুমি পড়বে তারপরে ক্লাস হবে, দেন তারপরে টেস্ট থাকবে, যা ভুল হবে আবার ঘুরে তোমাকে বই বা ক্লাস থেকে সেগুলোকে ব্যাকআপ নিতে হবে। এইভাবে চর্চা করতে থাকো বা স্টাডি করতে থাকো। টার্গেট রাখো 90টা কোশ্চেনই অ্যান্সার করে আসবে, নেগেটিভ থাক বা না থাক, মানে ওইভাবেই তোমাকে টার্গেট নিয়ে এগোতে হবে, এবং ম্যাক্সিমাম যেন কারেক্ট হয়, নেগেটিভের পার্সেন্টেজও কমাতে হবে। ওকে, চলো তাহলে নেক্সট ক্লাস শিডিউল করে দেওয়া হবে। এই পর্যন্ত থাক।